person, a woman who used to be sexually abused by the mother. এবং উনি আমার কাছে যখন আসেন উনি 50-এর দোরগোড়ায় এবং উনি আমাকে প্রত্যেকটা ঘটনা উনি আমাকে বলেন যে এগুলো কি অ্যাবিউজ। ভালোবাসি এবং ভালোবাসার পর খুব সূক্ষ্মভাবে একটা জিনিস চলে আসে, তাকে কন্ট্রোল করা, তাকে আমার মতন করে এইটা করো, ডিপি চেঞ্জ করে দাও, এই ড্রেসটা পরো। বহু মানুষ পছন্দ করে। আমার বয়ফ্রেন্ড ভীষণ পজেসিভ, অনেকে ভীষণ আনন্দ করে বলে। আমি এরকমও বলতে শুনেছি আমার বয়ফ্রেন্ডে কিছু আসেই যায়। একটা ভীষণ টান থাকে লোকে কি বলবে। লোকে কি বলবে এইটা না, আমি কতটা রেডি লোকে কি বলবেটাকে ইগনোর করতে। আমি বলে ফেলে এবার ভাবছি কেন বললাম, লোকে কিভাবে নিচ্ছে এইটা কোনো কাজের কথা না। লোকে কি বলবে আমি ভাববো নিশ্চয়ই, কিন্তু সেটার ঊর্ধ্বে উঠতে পারবো। দ্যাট ইজ রেজিলিয়েন্স। প্যারেন্টসরা খুব স্ট্রিক্ট হয়, এইটা করা ওইটা করা। এই স্ট্রিক্ট প্যারেন্টিংটা কি সত্যিই বাচ্চাদেরকে খুব সাকসেসফুল বানায়, নাকি সেই বাচ্চাগুলো খুবই ইমোশনালি ব্রোকেন হয়? In strict parenting, parents are interested in child's success, not in child's happiness. একটা মানুষ শিখছে আমার সাকসেসফুল হতে হবে, আমি খুশি থাকি বা না থাকি এটা ইম্পর্টেন্ট নয়। আমি সারা ছোটবেলা ধরে সাকসেসফুল হওয়ার ট্রেনিং পেয়েছি, হ্যাপি কি করে হতে হয় আমি জানি। এই যে ফোনের এডিকশন বা এখনকার যারা প্যারেন্টস হচ্ছে তাদের কিরকমভাবে প্যারেন্টিং করা উচিত? বাবা মায়েদের মধ্যেও এখন একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে সব ছেড়ে দিয়ে শুধু পড়াশোনা করে। ক্রিকেট খেললে সময় নষ্ট হবে, নাচ শিখলে সময় নষ্ট হবে। আবার কখনো কখনো সেইগুলোকেও প্রেশারে পরিণত করা হচ্ছে। বাচ্চার কিসে ভালো হবে না দেখে, বাচ্চা কিসে ভালো আছে তাই দেখে। নমস্কার, নাদ দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নাদের স্টুডিওতে প্রথমবারের মতন উপাসনা ব্যানার্জি। দিদি, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছো? ভালো, নিজের মতন যেমন থাকা যায়। বেশ অনেকদিন ধরেই দেখছি যে তুমি একদম রিসেন্ট আমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো নিয়ে কাজ করছো দীর্ঘ অনেক দিন ধরে। আমি প্রথমেই জানতে চাইবো এই বর্তমান সময়ে ট্রমা প্যারেন্টিং জিনিসটা ঠিক কিরকম ভাবে ফেস করছো? ট্রমা প্যারেন্টিং এর সাথে বর্তমান সময়ে প্রথমত কোনো সম্পর্ক নেই। ট্রমা প্যারেন্টিং আমাদের আগের জেনারেশনে হয়েছে, তার আগের জেনারেশন হয়েছে এবং হয়ে এসছে। এই সময়ে দাঁড়িয়ে যেটা বা যে কোনো সময় মানে প্যারেন্টিং এ যখন ট্রমাটা প্যারেন্টিং থেকে আসছে তখন সমস্যাটা এখানে, কারণ ভারতীয় মানসিকতায় তো আমরা প্যারেন্টসদের একটা অন্যরকম জায়গায় রাখি, উই কিপ দেম ইন আ পেডেস্টাল, ঠিক ভগবান। এবার সমস্যা যখন বাবা মায়ের কাছ থেকে আসে, মুশকিল হচ্ছে অন্য কেউ, আমার টিচার আমাকে সমস্যা করছে, কোনো নেইবার কিছু বলছে, আমি 4টে জায়গায় বলতে পারবো এবং 4জন বলবে হ্যাঁ জানি তো ওই লোকটা ওরকম। বাবা কিছু করছে, মা কিছু করছে, এটা কোথাও ল্যান্ডই হয় না। কারণ প্রথমেই মানুষ বললে না বাবা মা যা করে ভালোর জন্য করে। সত্যি যে মা বাবার থেকেই সমস্যা হচ্ছে এই জায়গাটা বিশ্বাস করাতে তাদের সারা জীবন চলে যায়, এবং শুধু অন্যকে নয় নিজেকেও। অনেকে অনেক বয়সে আমার কাছে এসে জিজ্ঞাসা করেন যে আমার মা এটা করেছে, বাবা এটা করেছে, এটা অ্যাবিউজ তো? আচ্ছা, এটা সত্যি অ্যাবিউজ তো? সে হয়তো আজকে 50 বছর বয়সে নিজের সংসার আছে, কিন্তু সে এখনো বিশ্বাস করতে পারে না যে আমার মা বাবা সত্যি আমাকে অ্যাবিউজ করেছে। ট্রমা যখন প্যারেন্টিং এর সঙ্গে জড়ে যায় তখন সব থেকে বোধহয় সমস্যাটা এই জায়গায়, কারণ না বাবা মা ইজ সাপোজ টু বি আর প্রোটেক্টর। ছোট্ট বাচ্চা যখন জন্মাচ্ছে, হু ইজ দেয়ার প্রোটেক্টর? দ্য প্যারেন্টস। সেই প্রোটেক্টর যখন অ্যাবিউজার হয়ে যায়, অন্য কোনো জায়গা নেই যেখান থেকে সেটা সুরাহা হতে পারে। তুমি যেই কথাটা বললে যে আমরা যখন গিয়ে বলবো যে বাবা মায়েরা, মানে বাবা মায়ের কথা যখন কাউকে বলতে যাবো তখন অনেকে বিশ্বাস করতে চাইবে না যে বাবা মা সত্যি এমন করেছে, এমন হয়। যদি একটা কেস স্টাডি আমাদেরকে একটু শুনিয়ে মানে বোঝাও যদি একটুখানি। প্রচুর। আমি একটা কোনো কেস স্টাডি বলছি না, কারণ যে কেউ ইন্টিমিডিয়েট ফিল করতে পারে, কারণ তার তো খুব ব্যক্তিগত জীবনের সমস্যা। There was a person, a woman who used to be sexually abused by the mother. A woman being sexually abused by the mother itself. এবং উনি আমার কাছে যখন আসেন উনি 50-এর দোরগোড়ায় এবং উনি আমাকে এবং প্রত্যেকটা ঘটনা উনি আমাকে বলেন যে এগুলো কি অ্যাবিউজ। শি স্টিল নট ইন বিলিভ।
বাবা মায়েদের ক্ষেত্রে যখন এটা আসে, যাদের আমরা খুব ভালোবাসি তাদের থেকে যখন অ্যাবিউজটা আসে, আমরা না তখন সেটা খুব জাস্টিফাই করার চেষ্টা করি যে মায়েরও আসলে কিছু ট্রমা ছিল, সে তো যে খুন করছে তারও কিছু ট্রমা আছে। দ্যাট ইজ নট আ জাস্টিফিকেশন টু ওয়েস্ট অ্যানাদার পারসনস লাইফ। আমরা সবসময় বলি যে মা বাবা যা বলছে তা আমাদের ভালোর জন্য বলছে, যা করছে ভালোর জন্য করছে। সবসময় কেমন হয় যে মা বাবারা সবসময় সত্যিই রাইট হবে? I am a person with lots of flaws. Tomorrow I give birth to a child. Do I become somebody else? The same I person. become the same person. I remain the same person with all my flaws. So how can I just be almighty right all of a sudden just because আমি একটা ভীষণ biological process-এর মধ্যে দিয়ে গেছি, সেটা হচ্ছে একটা বাচ্চা জন্ম দিয়েছি। I'm biologically assigned for that role by the nature. আমি কিচ্ছু মহৎ কাজ করে ফেলিনি। And I am doing this by my decision. আমি জনকল্যাণে কিচ্ছু করছি না, আমার ডিসিশন, আমার ইচ্ছা হয়েছে একটা বাচ্চা হোক। সেটা করার পর সেটা নিয়ে একটা সাংঘাতিক তোর কৃতজ্ঞ থাকা উচিত। কেন কৃতজ্ঞ থাকা উচিত? তোমার ইচ্ছা হয়েছে তুমি সন্তান জন্ম দিয়েছো, আমি কেন কৃতজ্ঞ থাকতে দেবো? ইটস ইয়োর চয়েস, ইউ ডিড ইট ফর ইয়োর হ্যাপিনেস। তুমি কোনো বিরাট কৃতজ্ঞতার তো জায়গা নেই, আমি এইটুকু বলতে পারি। হ্যাঁ, বাবা মা আমাদের জন্য যা করেন সেখানে নিশ্চয়ই কৃতজ্ঞতার জায়গা রয়েছে, কিন্তু জন্ম দেওয়াটা বোধহয় তার মধ্যে পড়ে না। ভালোবাসি এবং ভালোবাসার পর একটা খুব সূক্ষ্মভাবে একটা জিনিস চলে আসে, তাকে কন্ট্রোল করা, তাকে আমার মতন করে এইটা করো, ডিপি চেঞ্জ করে দাও, এই ড্রেসটা পরো। এই যে টক্সিসিটিটা, এটা তুমি কিভাবে এক্সপ্লেন করবে বা কিভাবে দেখো? প্রথমত এটা আমি বলবো যে কোনো কিছু না এরকম এইটা টক্সিক বলে কিছু হয় না। আমি এটাও বলছি, বহু মানুষ পছন্দ করে। আমার বয়ফ্রেন্ড ভীষণ পজেসিভ, অনেকে ভীষণ আনন্দ করে বলে এটা। আমি এরকমও বলতে শুনেছি আমার বয়ফ্রেন্ডতে কিছু আসেই যায় না। আমি এটা সবসময় বলবো কাপলদের ক্ষেত্রে কোনো জেনারেলাইজড ব্যাপার নেই যে এইটাই টক্সিক। আচ্ছা, ইফ আই এম কমফোর্টেবল ইটস নট টক্সিক, ইটস অল অ্যাবাউট আই এম কমফোর্টেবল অর নট। আমার যদি ভালো লাগে আমার বয়ফ্রেন্ড পজেসিভ হলে, ইট ইজ ওয়ার্কিং ফর আস, রাইট? তাহলে ছেড়ে দাও, ওর মধ্যে ঢুকো না। ইফ ইট ইজ ওয়ার্কিং ফর ইউ ইটস গ্রেট। যদি তোমার জন্য ওয়ার্ক না করে, দেন ইট ইজ আ কোয়েশ্চেন ডেফিনেটলি যে তুমি যে আমার প্রত্যেকটা জিনিসে বলছো আমি এরকম পোশাক পরতে পারবো না, আমি ওরকম করতে পারবো না, আমার ভালো লাগছে। প্রত্যেকটা কাপল এবং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ইট ইজ ভেরি ইন্ডিভিজুয়াল, ভেরি কাস্টমাইজড। এর কোনো টেমপ্লেট নেই যে এইটা ফলো করতে হবে। তো সেই ক্ষেত্রে তাদেরকে কিরকম ভাবে সাজেশন দিয়ে দেবো? বা ধরো কেউ এই ধরনের একটা প্রবলেমের মধ্যে পড়েছে একটা কাপল রিলেশনশিপের মধ্যে, তখন তাদেরকে কিরকম ভাবে যে জিনিসটা থেকে বের করে নিয়ে আসো বা কিভাবে তাদের প্রবলেমটাকে সলভ করতে? জেনারেলি যখন এইরকম সিচুয়েশন হয় যে এই পোশাকের সমস্যা, ডিপি চেঞ্জ করতে হবে, এটা এইটুকু হয় না, এটা একটা পার্ট অফ ইট। তার হয়তো অনেক বড় এক্সটেনশন রয়েছে। এবার ডিপেন্ড করছে এটা কতটা অবধি কে নিতে পারে। আচ্ছা, কারোর ক্ষেত্রে এটা হয় যে আমি এটা নেবই না, মানে আমি কোথায় কোন বন্ধুর সাথে যাচ্ছি এটা তোমার কেন কিছু আসে যায়, আমি শুনবই না। এবার যে বলছে সে কি ভেবে বলছে, ইট ইজ নেভার ওয়ান পারসনস প্রবলেম। এটা দুজনের কথাই শুনতে লাগে। হয়তো সেই যে বলছে তার কিছু ব্যাগেজ রয়েছে, সেটার থেকে তাকে কি বার করা যেতে পারে? ইট ইজ অল অ্যাবাউট দুজনকে একটা জায়গায় আনা। একে কিছু ছাড়তে হবে, কিছু রাখতে হবে, ওকে কিছু ছাড়তে হবে, কিছু রাখতে হবে করে। আমি কিছুই ওর কথা শুনবো না, সবে ও ভুল, আবার ওর কথা এইটা ঠিক নয়। এবং এর কোনো ইউনানিমাস রুল নেই। আমার বয়ফ্রেন্ড যে আমি এটা বলতেই পারে না তারও কিন্তু কোনো মানে নেই। আমার বয়ফ্রেন্ড আমি বলতেই পারে তোমার ওই পোশাক পরাটা আমার ভালো লাগছে না। এইটা প্রথমত ফেমিনিজমের অপব্যাখ্যা করে করে এটা এখন হয়ে গেছে যে মেয়েদের কিছু বলাই যাবে না, এমনটা নয়। আমার বয়ফ্রেন্ড কেন, আমার যে কোনো কাছের মানুষ আমাকে বলতেই পারে যে তুই ওই পোশাকটা পরিস না, আমার ভালো লাগে না। আমি তো সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠি, সেটাও তো সবসময় ঠিক তা না। দুজনের একটা আলোচনা করা প্রয়োজন। তো কেন মনে হয়, কি মনে হয়, কি অসুবিধা হয়? সেটা যদি খুবই র্যাশনাল হয়, অফকোর্স উই হ্যাভ টু সিট এন্ড টক। দুজনকে এক প্লেনে আনা। আমি এটাই বলছি, কোনো টেমপ্লেট নেই যেটা সবাইকে মেনটেন করতে হবে। ইট ইজ ভেরি ডিফারেন্ট ফর ইচ কাপল। সব কাপলের জন্য এগুলো আলাদা আলাদা। দুজনে যদি ভালো থাকে একটা সিস্টেমে, দ্যাটস অল। কোনো ক্ষেত্রে সব ঠিক তাও দুজনে ভালো নেই, দেন ইটস নট গোয়িং রাইট। ইটস অল অ্যাবাউট ভালো থাকা আলটিমেটলি। এখন এই মানে সময়টায় দাঁড়িয়ে কোন ধরনের সমস্যাগুলো বেশি ধরো তোমাদের কাছে আসছে? ইউনানিমাসলি যেটা ভীষণ বেশি আসছে সেটা একাকিত্ব। এবং একাকিত্ব মানে সমস্ত বয়সের একাকিত্ব। এরকম না যে শুধুমাত্র 30 অর্ধরা বলছে, 40 অর্ধরা বলছে, 70 অর্ধরা বলছে। 18 বছরের একটা বাচ্চা হয়তো এসে বলছে আমি ভীষণ একা।
একাকিত্ব ইজ আ বিগ প্রবলেম নাও ফর এভরি এজ, কারণ মানুষ ওভারঅল একা হয়ে যাচ্ছে। যদি সব থেকে বেশি কি সমস্যা আসে জিজ্ঞাসা করো, দ্যাট উড বি একাকিত্ব। তারপরে একটু এজ স্পেসিফিক আছে, যেরকম ধরো সেকেন্ড সব থেকে বেশি আসে অবভিয়াসলি ম্যারিটাল ইস্যুস, ডিভোর্সেস হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, একটা কিছু ভেবে বিয়ে করেছিলাম তারপর দেখছি অন্যরকম, এইগুলো প্রচন্ড বেশি। মানে সেকেন্ড যদি বলো সব থেকে বেশি একাকিত্বের পর ম্যারিটাল ইস্যুস। থার্ড টিনেজ বাচ্চারা, তাদের বাবা মায়েরা আসেন, সেটা কোনো কোনো ক্ষেত্রে ওভার কনসিয়াস হয়ে, কারণ তার কারণ জেনারেশন গ্যাপ। মানে আমাদের বাবা মায়েরা যেভাবে বড় হয়েছে আর এখনকার বাচ্চারা যেভাবে বড় হচ্ছে এত আলাদা, টেকনোলজিক্যালি আলাদা, সোশ্যালি আলাদা, এত ইভলভ হয়ে গেছে যে ওই জেনারেশনটা এই জেনারেশনের বড় হওয়াটাই বুঝতে পারছে না। এবং সবসময় তো যেখানে বাচ্চাদের সমস্যা থাকে তা নয়। আই এম সেইং দ্যাট যে অ্যাওয়ারনেসটা যে তৈরি হচ্ছে, দ্যাটস ব্রিলিয়েন্ট। মানে বাবা মায়েরা যে বুঝতে পারছেন যে হয়তো সমস্যা হচ্ছে, একটা কথা বলে আসা যাক, দ্যাটস ব্রিলিয়েন্ট। অ্যান্ড আই উড গিভ ইট টু মাই সিনিয়র্স যারা এত বছর ধরে কাজ করছেন, করেই অ্যাওয়ারনেসটা তৈরি করেছেন। কিন্তু এখন আবার একটু এই অ্যাওয়ারনেসের একটু বাজে দিকও তৈরি হয়েছে, যেটা হচ্ছে মানুষ খুব বেশি, একটু বাচ্চা একা একা আছে মানেই মানুষ ভাবছে তাহলে কি ও আইসোলেটেড হয়ে যাচ্ছে, সোশ্যাল অ্যাংজাইটি হচ্ছে। না, ওর 1 মাস স্কুল শুরু হয়েছে, দাঁড়ান একটু সময় দিন, বন্ধু বানাতেও তো সময় লাগে। তো এবং তবে হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্যাটা খুব বেশি হচ্ছে সেটা হচ্ছে ফোন ইজ আ কমন ইস্যু উইথ অল দ্য চিলড্রেন। আমি বলবো 13-র পরে কোনো বাচ্চা আসছে মানেই তার ফোন নিয়ে বসে থাকে, এটা বাবা মা বলবে। ফোন নিয়ে বসে থাকে, রাত করে ঘুমোয়, এইগুলো আসে। এটা 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 কিছু কিছু ক্ষেত্রে একটু সিভিয়ারও হয়ে যাচ্ছে, এবং সেটা খুব in good numbers, I would say. আচ্ছা, তো এই ফোনের প্রসঙ্গটা যখন আসলোই, দীর্ঘ অনেক দিন ধরে আমার কাছে রিকোয়েস্ট আসছিল যে এই বিষয়টা নিয়ে কথা বলার পডকাস্টে। এই যে ফোনের এডিকশন বা এখনকার যারা প্যারেন্টস হচ্ছে তাদের কিরকমভাবে প্যারেন্টিং করা উচিত, তাদের কিরকমভাবে বাচ্চাকে বড় করা উচিত। কারণ কি আমাদের মা বাবাদের হয়তো কাউকে শেখাতে হয়নি, ওরা হয়তো দেখে দেখে শিখিয়ে নিয়েছে, বা আমরা হয়তো একটা জায়গাতে ওরকমভাবে হয়ে গেছি। এখন যদি মা বাবাকে বলি তাহলে না, আমাদের সময় তো ওটা ছিল না, ওরকম ছিল না, ওইটা একটা হয়ে যায়, যেটা তুমি এখনই বললে যে এই গ্যাপের বিষয়টা। কিন্তু এখন বাচ্চারা জন্মের পর থেকে একটা মোবাইল পেয়ে যাচ্ছে, বা ধরো খাচ্ছে না, মা বললো একটুখানি মোবাইলটা দিলে খেয়ে নিচ্ছে, কার্টুনটাতে দেখলে পরে খেয়ে নিচ্ছে, এই করে করে একটা অ্যাডিকশন তৈরি হচ্ছে। এটা থেকে বেরোনোর উপায়টা কি? মানে বাচ্চাকে কিভাবে অন্য কিছুভাবে এঙ্গেজ রাখা? কারণ কি সবাই এখন যে কোনো পরিবারেই বলো, হাজব্যান্ডও জব করছে, ওয়াইফও জব করছে, হয়তো তাদের পক্ষে অতটা সময় দেওয়া সম্ভব হচ্ছে না বাচ্চাকে। তার উপায়টা কি হতে পারে? এবং বাবা মা সময় দিয়ে ওই সময়টার অভাব পূরণ করতে পারবে না। একটা 14 বছরের বাচ্চাকে যদি বাবা মা বলে চল গল্প করি, কি গল্প করবো? সমবয়সী বাচ্চা তো নেই। দেখুন, বাবা মায়েদের মধ্যেও এখন একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে সব ছেড়ে দিয়ে শুধু পড়াশোনা করে। ক্রিকেট খেললে সময় নষ্ট হবে, নাচ শিখলে সময় নষ্ট হবে। আবার কখনো কখনো সেইগুলোকেও প্রেশারে পরিণত করা হচ্ছে। সেটা তো খুব ইচ্ছে করে শিখতে ঢুকলো, সেটাও একটা সিলেবাসে পরিণত হচ্ছে। একটা তো রিল্যাক্সেশনের জায়গা প্রয়োজন। আজকালকার বাচ্চারা না দুটো সাইমালটেনিয়াস স্কুল করে। একটা হচ্ছে স্কুল যায়, আর একটা হচ্ছে একটা দেখবে ওই 7 দিনের কোচিং হয়, যেখানে দুটো সাইমালটেনিয়াসলি একটা বাচ্চা করছে। তারপরে তো সেলফ স্টাডি করার সময় নেই, বাকি কিছু তো ছেড়ে দাও। এবার যেইটুকু সময় পাচ্ছে সেটুকু ফোন নিয়েই তাদের রিল্যাক্সেশন কাটছে। একটা টিনেজার বাচ্চার কিন্তু ফোন নিয়ে বসে থাকার ইচ্ছা হয় না, হওয়া সম্ভব নয়, বিকজ দেয়ার body is not built for that. It is always it's built for doing all the energetic stuff. আমি তাকে কিছু করতে দিচ্ছি না। So only thing I am allowing this person is ঠিক আছে, ফোন নিয়ে 1 ঘন্টা বসে থাকা আমি অ্যালাউ করতে পারি, ওইটুকু is not enough for a child. So কিছু আমি যদি তাকে সাবস্টিটিউট দিই, ভালো থাকার সাবস্টিটিউট দিই, তাহলে ও ফোনের মধ্যে ভালো থাকা খুঁজবে না। সো ওই ভালো থাকার উইন্ডোটা বাঁচিয়ে রাখতে হবে। সেটা যার ক্ষেত্রে না, যার ক্ষেত্রে গান, যার ক্ষেত্রে অন্য কিছু, সেই ভালো থাকার উইন্ডোটা বাঁচিয়ে রাখতে। মানে এক্সট্রা কোনো কিছু দিয়ে তাকে প্রেসার দেওয়াটাও ঠিক না, কারণ কি অনেকেরই ধারণা একটা আর্ট কম্পিটিশনে গেলাম তোকে ফার্স্ট হতেই হবে। হ্যাঁ, মানে সেটাও যেন প্রেসার পয়েন্ট না হয়ে যায়। মানে আমি ওই জন্যই কথাটা বলি প্লেজার পয়েন্টস এন্ড প্রেসার পয়েন্টস। প্রেসার পয়েন্টস থাক, সেটাকে ব্যালেন্স করতে কিছু প্লেজার পয়েন্ট থাকা প্রয়োজন। সেই প্লেজারের জায়গাটাও আমি প্রেসারে পরিণত করছি, তাহলে কি করে হবে? এবার অনেক বাবা মায়েদের কমপ্লেন আছে যে বাচ্চারা তো মোবাইল ছাড়া কিছু বোঝেই না, এদের ক্ষেত্রে কি বলবে? বোঝার মতো অন্য কিছু দিয়েছেন কি? আমি বিশ্বাস করি না একটা বাচ্চা বলে আমি ফুটবল খেলার থেকে ভালোবাসি বেশি ফোন নিয়ে বসে থাকে, তাহলে আবার ফুটবল খেলার উপায় নেই বলে ফোন নিয়ে বসে আছে। বুঝবেটা কি করে? তাকে ইন্ট্রোডিউসটা তো করতে হবে অন্য কিছুর সাথে। আমি ছোট থেকে তাকে
অভ্যাস করিয়েছি ভাই তুই ফোন নিয়ে বস, আমার পিপিটিটা হয়ে যাবে, তুই ফোন নিয়ে বস, আমার অফিসের মিটিংটা হয়ে যাবে। তারপরে আমি বলছি ও ফোন ছাড়া কিছু বোঝে না। আমি কি দিয়েছি তাকে ফোন ছাড়া এন্টারটেনমেন্ট জীবনে? আমি যদি না দিই সে অন্য এন্টারটেনমেন্টটা জানবে কোথা থেকে? তো আমি তাকে ফিড করিনি অন্য কিছু, আজকে আমি কমপ্লেন করছি, ইট ডাজন্ট স্ট্যান্ড ইন দ্য সেম স্পেস। আমাকে দিতে হবে অন্য কিছু করার জায়গায়, তারপরে দেখি কতটা ফোন নিয়ে বসে থাকে। আমাদের মিডল ক্লাস পরিবারের মধ্যে এই ইমোশনাল ম্যানিপুলেশন বিষয়টা ঠিক এরকম ভাবে ঢুকেছে বা একটা সম্পর্ককে খারাপ করছে। মিডল ক্লাসের কোনো কপিরাইট নেই, ইমোশনাল ম্যানিপুলেশন সব জায়গায় হচ্ছে। ইমোশনাল ম্যানিপুলেশন দেখো, মানে ওই যে চ্যারিটি বিগিনস এট হোম, পলিটিক্স অলসো বিগিনস এট হোম। যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে তারা খুব ভালো করে জানে যে বাড়ির ভিতরে কি সাংঘাতিক একটা পলিটিক্স চলে। অ্যান্ড যারা খুব রেয়ারলি এরকম হয় যে একটা পরিবারের যদি 10 জন সদস্য থাকে 10 জনই ভীষণ ভালো এবং সবাই সবাইকে খুব ভালোবাসে, এমনটা তো হয় না। চাপা কম্পিটিশনস চলে, ঈর্ষা চলে, তুই ওটা করলে আমি ওটা করবো না, এই সমস্ত চলে। তো ইমোশনাল ম্যানিপুলেশন যতদিন জবে থেকে মানুষ ওই জ্ঞান বৃক্ষের ফলটি জবে থেকে খেয়েছে, ইমোশনাল ম্যানিপুলেশন তবে থেকে শুরু হয়েছে। It will be there till the end of the years. এটা তো পার্ট অফ লাইফ। এই ক্ষেত্রে যখন ধরো কেসগুলো আসে তোমাদের কাছে, তখন কি তোমরা ইন্ডিভিজুয়ালি মানে প্রত্যেক মেম্বারদের সঙ্গে আলাদা করে কথা বলে এটাকে সমস্যাটা মানে না সেটা তো সম্ভব হয় না, সম্ভব নয় এক্স্যাক্টলি। এবং আলাদা করে কথা বলার তখন প্রয়োজন হয় যখন সেই মানুষটা আমার জীবনের খুব ইন্টিগ্রাল একটা পার্ট। আচ্ছা, আমার মায়ের সাথে যদি সমস্যা হয় অবভিয়াসলি আমাকে তোমার মায়ের সাথে কথা বলতে হবে। ডিপেন্ড করছে আজকে তুমি মায়ের সঙ্গে থাকো না আলাদা থাকো, তোমার মাথায় কোথায় তোমার মা রয়েছে, জীবনে কোথায় রয়েছে। কখনো কখনো দে আর ফিজিক্যালি অ্যাপার্ট, তখন হয়তো কথা বলার প্রয়োজন হয় না, তখন সেই মানুষটার সমস্যাটা নিয়েই কথা বলার প্রয়োজন। কিন্তু কখনো কখনো মা মেয়ে এক জায়গায় আছে বা দুজন কাপলের দুজন মানুষ এক জায়গায় আছে কিন্তু একসঙ্গে থাকতে পারছে না, তখন দুজনের সাথেই কথা বলার প্রয়োজন হয়। কিন্তু কারোর যদি অফিসের বস অ্যাবিউসিভ হয়, আমি ডেফিনেটলি তার বসের সাথে কথা বলতে যাবো, তখন আমি তার সাথেই কথা বলবো। বা কারোর ফুল পিসিমা অ্যাবিউসিভ ছিল, হতেই পারে, আমি তো ফুল পিসিমার সাথে কথা বলবো না, আমি তার সাথে কথা বলবো এবং ওই অ্যাবিউজের হিস্ট্রিটাকে রিজলভ করার বা একটু যাতে গুছিয়ে নেওয়া যায় নিজের ভেতরে। আমি তো আই ক্যানট আনডু পাস্ট, বাট আই ক্যান অ্যাটলিস্ট মেক শিওর যে সেই পাস্টটা আমার কাছে কিভাবে রয়ে যাবে, আমি শুধু সেটুকু গুছিয়ে দিতে পারি। আমি ন্যারেটিভটা চেঞ্জ করতে পারবো না, আমি শুধু রিফ্রেজ করতে পারি। এই ইমোশনাল ম্যানিপুলেশনের যদি একটা কেস স্টাডি একটু আলোচনা করো। দেখো, এরকম তো প্রচুর ঘটনা ঘটে। একটি মেয়ে আমার কাছে খুব ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি আসে, টিনেজে একটা বাচ্চা, তার সাথে সে যখন আসে দুজন তার সাথে কথা বলতে বসে, তার মা এবং তার কাকিমা। এবং তার মা প্রচন্ড শান্ত একজন মানুষ, মানে একদম সেই গল্পের বইয়ে পড়া মা, একদম সেই টিপিক্যাল, একদম কিছু বোঝে না, কাকিমাই বুক করে দিয়েছে সেশন। অ্যান্ড দ্য কাকিমা কেপ্ট অন কন্ট্রোলিং দ্য সেশন, মাকে কথাই বলতে দিচ্ছে না। তখন আমি ওই মহিলাকে একটু অন্য ঘরে যেতে গিয়ে মায়ের সাথে কথা বলতে বসি এবং তারপরে আমি বুঝতে পারি যে মা কিছুই বোঝেন না যেহেতু, এবং এই কাকিমা যেহেতু একজন এডুকেটেড ফ্যামিলিতে, একটু ও তো খুব পড়াশোনা করেছে, এরকম একজন কাকিমা হয়তো ফ্যামিলিতে, ওই মহিলা খুব ওনাকে ডিপেন্ড করেন, কিন্তু ওই মহিলা বাচ্চাটিকে খুব বাজেভাবে ম্যানিপুলেট করে, ক্রিয়েটস কম্পিটিশন নিজের বাচ্চার সাথে এই বাচ্চাটার। কিন্তু না, সেই বাচ্চাটা কিন্তু বুঝতে পারে ইনস্টিংচুয়ালি, এটা আমি ভীষণভাবে বলি, বাচ্চারা কিন্তু ইনস্টিংচুয়ালি প্রচন্ড বুঝতে পারে। কিন্তু মা বলছে না, কাকিমা বোধহয় ঠিকই বলছে, তুই বুঝতে পারছিস না। বাচ্চাটা বলছে আমার কাকিমার কাছে পড়তে বসতে ভালো লাগে না, আমার কাকিমার কাছে যেতে ভালো লাগে না, কিন্তু মা ভাবছে কাকিমা অ্যাকচুয়ালি তোর ভালো চায়। অল দ্যাট ডাইনামিক্স ইজ হ্যাপেনিং, মানে বাচ্চাটা যার উপরে ডিপেন্ড করছে সেই কাকিমাই কিন্তু বাচ্চাটাকে ম্যানিপুলেট করছে। এরকম তো প্রচুর ঘটনা ঘটতে থাকে। একটা জিনিস কাজ করে যে আমি এক মা বাবাকে খুব রেসপেক্ট করছি, আর আরেকটা হচ্ছে যে অন্ধভাবে তাদেরকে অনুসরণ করছি, এবং এটা নিয়েও অনেক সময় সমস্যা তৈরি হচ্ছে সম্পর্কের মধ্যে। সেইটাকে কিভাবে তুমি ব্যাখ্যা করবে? এই দুটো দিক হয়। একটা হচ্ছে আমি জানি আমার মায়ের সমস্যা কি আছে, কিন্তু আমি সরতে পারছি না। আমি জানি আমার মা আমার ওয়াইফে কি সমস্যা ক্রিয়েট করছে, আমি খুব ভালো করে জানি যে উনি কি সমস্যা ক্রিয়েট করতে পারে, কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে পারছি।
আমি দেখেও সেটাকে অ্যাড্রেস করতে পারছি না। তার কারণ আমি সত্যি ভীষণ অন্ধভাবে ভালোবেসে এসেছি, সারা জীবন রেসপেক্ট করে এসেছি। এবং তার থেকেও বেশি যেটা বাঙালি পরিবারে যদি আমি স্পেশালি বলি, মায়েদের প্রতি যেটা দেখা যায়, আহারে উনিও খুব কষ্ট করেছেন। সেটা তো তুমি যাকে বিয়ে করে এনেছো তার কোনো দোষ নেই তাতে, এবং সেটা তার সাফারিংটাকে জাস্টিফাই করে না যে উনি কষ্ট করে এসেছেন। ওনার কষ্টটাকে ওনাকে ম্যানেজ করতে হবে, এন্ড হ্যাভ টু প্রিপেয়ার মাইসেলফ অ্যাজ আ পার্সন যে সবার জন্য মানে ঠিকঠাক, কারোর জন্য হার্মফুল নয়, আমার যাই ব্যাগেজ থাক, এটা তার রেসপন্সিবিলিটি। এবং এটা ছেলেদের ক্ষেত্রে খুবই হয়, আমার মায়েরটা তো আমায় করতেই হবে, তাহলে তুমি যাকে বিয়ে করে এনেছো তার প্রতিও তো তোমার দায়িত্ব রয়েছে। তোমার মা তো অনেক জনের মধ্যে রয়েছেন, এই মেয়েটি তো শুধু তোমার দিকে তাকিয়ে বাড়ি থেকে চলে এসছে, তাহলে তার প্রতি তোমার দায়িত্বটা কোথায় গেল? এটা আমাকে প্রচুর ফেস করতে হয়, প্রচুর মানুষকে প্রচুর ফেস করতে হয়। আরেকটা জিনিস দেখা যায়, আই এম টেলিং ইট স্পেশালি ফর, আমি খুব বেশি দেখেছি ফর নার্সিসিস্টিক প্যারেন্টস, এটা হয় নার্সিসিস্টস হ্যাভ আ ক্যাপাসিটি টু ক্যাপটিভেট। তুমি সব ভুল জেনে ওনারা অভিভূত হয়ে থাকবে, এটা পার্টনারদের ক্ষেত্রেও হয়। ইফ সামবডি হ্যাজ আ নার্সিসিস্ট পার্টনার, জানে যে যা করছে ঠিক না, অদ্ভুত একটা মোহমুগ্ধতা কাজ করে। কেননা এখানে আমি বলবো যে পিপল ট্রিট মি দ্য ওয়ে আই ট্রিট মাইসেলফ। সাপোজ ধরো আমি জারা ছাড়া পোশাক পরি না, তুমি যখন আমাকে গিফট করবে, তুমি তোমার সাধ্যের বাইরে গিয়ে কিন্তু ওই কোম্পানির পোশাকই কিনে আনবে। ধরো আমি কারোর কথা জানতে পারলাম কেউ অমুক ব্র্যান্ডের পোশাক ছাড়া পরে না, ইউএস পোলো ছাড়া সে পরে না, আমি আমার সাধ্যের বাইরে গিয়ে সেটা কিনবো, কেননা আমি জানি ওকে এটার বাইরে দেওয়া যায় না। নার্সিসিস্টস এক্স্যাক্টলি ডু দ্যাট। তারা নিজেকে এমন ভাবে ট্রিট করে যে আমাকে এর থেকে কম কিছু করা যায় না। এইটা ক্রিয়েটস হোয়াট আই উড সে আ ব্র্যান্ড ভ্যালু ফর আ পারসন, এবং মানুষ মুগ্ধ হয়ে যায়। মানুষ একটু you can love them or hate them, but you can't ignore them. This is exactly what happens with narcissists. And when a parent is like that, দুটো জিনিস হয়। একটা বাচ্চা যদি অ্যাওয়্যার হয়, সে বুঝতে পারে, তার একটা অন্যই সাফারিং যায় যে বুঝতে পারে, তার কথা আমি ছেড়ে দিচ্ছি। যে বুঝতে পারে না, সে সারা জীবন ওই মন্ত্রমুগ্ধতার লুপে থাকে। আমার হাজবেন্ডের ক্ষতি করছে হয়তো আমার বাবা, আমার ওয়াইফের ক্ষতি করছে, বা আমার চাইল্ডকেও ঠিক করে ট্রিট করছে না, কিন্তু আমার ক্ষমতা নেই ওই অভিভূতটার বাইরে গিয়ে আমি তার অপোজ করবো। তো দুটোই। এক্ষেত্রে যারা নিজেরা আসেন যে আমার মায়ের থেকে সমস্যা, আমার বাবার থেকে সমস্যা, তাদের এটা বোঝানো খুব সহজ হয়। কিন্তু যারা নিজেরা বোঝেন না যে আমার মায়ের সমস্যা আছে, আমার বাবার সমস্যা আছে, সেটা বাইরের লোকের পক্ষে বোঝানো খুব ডিফিকাল্ট। বিকজ মা বাবা এমন দুটো পিলার মানুষের জীবনে, এবং আমি বিশ্বাস করি বোঝানোর দরকারও নেই, কারণ মানুষের দরকার হয় পিলারটা, যার ভেতরে এটা স্ট্রং। আমার তো দরকার নেই, মানে অন্য কারোর তো দরকার নেই। আমার মা বাবা যদি নার্সিসিস্ট হয়, আমার দায়িত্ব, তোমার তো দরকার নেই। আমি ভালোবাসি, ভালোবাসতে দাও বাবা, আমার যতক্ষণ না সমস্যা হচ্ছে ঘাটিও। আজকাল নারী স্বাধীনতা বলতেই বোঝায় যে লেট নাইট আউটিং, এবং এইটা নিয়ে বেশ একটা স্টিগমা চলে আসছে সোসাইটির মধ্যে। এইটাকে কিভাবে দেখো বা কি বলবে এটা নিয়ে? না, লেট নাইট আউটিং যার ইচ্ছে হয় করবে, যার ইচ্ছে হয় না করবে না, কিন্তু তার সাথে নারী স্বাধীনতার সম্পর্ক নেই। এটা চয়েসের ব্যাপার, এটা আমার চয়েস, আমি করব, আমার বাড়ির লোক আমাকে অ্যালাউ করছে, সেটাকে যদি আমি স্বাধীনতা বলি তাহলে স্বাধীনতা। বাট ওভারঅল ফেমিনিজম মুভমেন্ট যেটাকে বলে, যেটা নারী স্বাধীনতা, লিবারেশন অফ উইমেন, তার সাথে লেট নাইট আউটিং এর দূরের কোনো সম্পর্ক, এইটুকু বলতে পারি। আমার কাছে আমি এইটুকু বলতে পারি, লেট নাইট আউটিং বা বিভিন্ন ধরনের পোশাক পরা, এটা ইন্ডিভিজুয়াল চয়েস। এর সাথে স্বাধীনতা, ফেমিনিজমের ট্যাগগুলোকে যুক্ত করে দেওয়ার কোনো মানে হয়? এটা তো ব্যক্তিগত চয়েস, এটা ব্যক্তি স্বাধীনতা হতে পারে, আমি যা করবো আমার ইচ্ছে, এটা ব্যক্তি স্বাধীনতার জায়গা, এর সাথে নারী স্বাধীনতার সম্পর্ক নেই। তোমার কাছে নারী স্বাধীনতা বলতে কি, তুমি কি বলছো? আমার কাছে নারী স্বাধীনতাও যা, ব্যক্তি স্বাধীনতাও তা, যার যেটা করার ইচ্ছা তার সেটা করতে পারা উচিত। দেখো, যতই নিউট্রাল থাকার চেষ্টা করি, এটা তো বাস্তব যে অনেকটা সময় ধরে মহিলারা অপ্রেসড হয়েছে, ইররেসপেক্টিভ অফ দ্য সোসাইটি। এমন না যে ওয়েস্টে হয়নি, ওয়েস্টে একটু আগে মুভমেন্টটা হয়েছে, এখানে একটু পরে হয়েছে, কিন্তু ওভারঅল মহিলারা অপ্রেসড হয়েছে। এবং এটা আমি বলেও থাকি যে যখন ইনফ্যাক্ট ক্লিওপ্যাট্রা যখন ইজিপ্ট শাসন করতে গেলেন, আমাকেও শুনতে হয়েছে যে বাবা একটা মেয়ে হয়েও উনি যখন ট্রাভেল করছেন, রোমে যাচ্ছেন, গোটা সবার মধ্যে একমাত্র মহিলা শাসক ক্লিওপ্যাট্রা, তো অবভিয়াসলি ওনাকে শুনতে হয়েছে অনেক কিছু। মেয়েরা অপ্রেস তো ছিল, এখানে কোনো ডাউট নেই, ফর জেনারেশনস টু জেনারেশনস, কিন্তু বিকজ আই ওয়াজ অপ্রেসড,
I cannot redefine liberation in my own way, which does not actually hold true. এটাও বাস্তব। অনেক সময় দেখা যায় যে পেরেন্টসরা খুব স্ট্রিক্ট হয়, এইটা করা ওইটা করা। এই স্ট্রিক্ট প্যারেন্টিংটা কি সত্যিই বাচ্চাদেরকে খুব সাকসেসফুল বানায়, নাকি সেই বাচ্চাগুলো খুবই ইমোশনালি ব্রোকেন হয়? কি বলে দুটোই হয়, বাস্তবতা? if I say you. আচ্ছা, খুব সাকসেসফুল ইমোশনালি ব্রোকেন হয়, খুব সাকসেসফুল কিন্তু ইমোশনালি ব্রোকেন হয়। আমি একটু ডাইনামিক্সলি বলছি, আমার কাছে এরকম বহু মানুষ এসেছেন। সাকসেসফুল মানে আমি তোমাকে এরকম বলছি, ইউনিভার্সিটিতে স্ট্যান্ড করেছে, এইচএস মাধ্যমিকে স্ট্যান্ড করেছে টাইপের সাকসেসফুল, তারা এখন পিএইচডি করছে বড় বড় জায়গা থেকে। আটারলি আনহ্যাপি ইন লাইফ, কোনো কিছুতে আনন্দ পায় না। তার কারণ কিন্তু বাবা মায়ের ন্যারেটিভটা হচ্ছে সেই স্ট্রিক্ট ছিলাম বলে তুই আজকে এখানে পৌঁছেছিস, হয়তো তো আনন্দ করতে শিখিনি। আমরা একটা রেইনফোর্সমেন্ট লুপ বলে একটা বিষয় হয়। তুমি যদি একটুখানি সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্টস পড়ো, সাইকোলজি ফিল্ডে যেগুলো হয়েছে, যেগুলো ধরো বিভিন্ন পিজেন্সদের ওপরে বা ইয়েদের ওপরে, সেখানে এরকমভাবে করা হয় যে যেই বিহেভিয়ারটা আমি চাইছি থেকে যাক সেটাকে আমি রেইনফোর্স করব, মানে সেটাকে আমি খাবার দেব, সেটা করলে আমি খাবার দেবো, সেটা যেভাবে অ্যানিমাল ট্রেনিং হয়, তুমি এটা করলে আমি তোমাকে একটা ঠুকি দিলাম, তুমি এটা করলে। তো কি হচ্ছে, আমি যে ব্যবহার, তার মানে মানুষের বা যে কোনো প্রাণীর ইনস্টিংক্ট হচ্ছে যে বিহেভিয়ারটা রেইনফোর্সড হবে সেইটা থেকে যাবে। What happens with strict parenting? Parents are only interested in child's success, not in child's happiness. I repeat, in strict parenting, parents are interested in child's success, not in child's happiness. একটা মানুষ শিখছে আমার সাকসেসফুল হতে হবে, আমি খুশি থাকি বা না থাকি এটা ইম্পর্টেন্ট নয়। আমি সারা ছোটবেলা ধরে সাকসেসফুল হওয়ার ট্রেনিং পেয়েছি, হ্যাপি হওয়ার কোনো এক্সাম্পলই পাইনি। হ্যাপি কি করে হতে হয় আমি জানি না। এবার এটা করতে করতে আমি যদি সারা জীবন ধরে একটা কিছুর মধ্যেই একটা কিছুই করে যাই ডেফিনেটলি ইট উইল গিভ মি রেজাল্ট, কিন্তু আরেকটা দিক মরে যায়, আরেকটা দিক থাকে না। খুব সাকসেসফুল খুব আনহ্যাপি মানুষ ইন স্ট্রিক্ট প্যারেন্টিং তৈরি হয়, এবং বাবা মায়েরা সেটা বুঝতে পারেন না। তার কারণ বাবা মায়েরা আগেন সাকসেসকে গুড প্যারেন্টিং এর সাথে গুলিয়ে ফেলেন। If my child is successful, I am a good parent. No, not necessarily. Partly yes, not completely. If your child is happy, you are a good parent, 100%. Your child may not be very successful, but if he is happy, if he is grown up to be a happy child, you are actually a successful parent. এই ক্ষেত্রে ওই যারা ধরো স্ট্রিক্ট প্যারেন্টিং করছে তাদের জন্য যদি কিছু টিপস দিতে চাও, যারা এই মুহূর্তে পডকাস্টটা দেখছে। আমি শুধু একটা কথাই বলি সবসময়, সেটা হচ্ছে বাচ্চার কিসে ভালো হবে না দেখে বাচ্চা কিসে ভালো আছে এটাও দেখুন। আমরা সবসময় তোর ভালোর জন্য হবে বলে সবকিছু করাই, এটা কর তোর ভালো হবে, সাথে এটাও ভাবুন এটা কর তুই ভালো থাকবি। ভালো হবের পাশে ভালো থাকাটাও যদি ইম্পর্টেন্স আমরা দিই, তাহলে আমার মনে হয় একটা বাচ্চা জাস্ট গ্রোজ আপ টু বি অ্যাজ হ্যাপি অ্যাজ ইট ইজ। আর ধরো যারা ইমোশনাল ব্রোকেন এই মুহূর্তে যারা দেখছে তাদেরকে কি বলবে? এইটার কোনো মানে ওয়ান সলিউশন দ্যাট ফিটস ফর এভরিওয়ান হয় না। এটা আমি সবসময় বলি, সাইকোলজির মজাটাই এটা যে ক্রোসিন খেলে তোমারও জ্বর কমবে আবারও জ্বর কমবে। সাইকোলজির ক্ষেত্রে একই কথা, আমি তোমাকে বললে তোমার মনে হবে অসাধারণ, কি বললে এটাই তো আমার শোনার ছিল, আর একজন বলবে ধুর এটা কোনো মানেই হয় না কথাটা। সাইকোলজির ক্ষেত্রে, মনের ক্ষেত্রে there is no one size that fits everyone. এটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা, তার সাইকি অনুযায়ী, তার পরিস্থিতি অনুযায়ী, সে কিভাবে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, কিসের মধ্যে দিয়ে বড় হয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে এগুলো আলাদা। ডিপ্রেশন, দুজনের ডিপ্রেশন এক হয় না, দুজনের অ্যাংজাইটি এক হয় না, এটা প্রত্যেকের জন্য কাস্টমাইজড। তখন পুরো এই কেস স্টাডি করে করে তোমাদের সেটা রুটে ঢুকতে লাগে। একটা ভীষণ টার্ম থাকে লোকে কি বলবে, এটা নিয়ে আমাদের জীবনের অনেক কিছু, অনেক স্বপ্ন পূরণ হয় না, করতে পারি না বলে। কারোর ধরো একটা কিছু করতে ভালো লাগে, ধুর লোকে কি বলবে, করবো না, এই হয়ে যায়। এই করে করে না করার থেকে একটা ডিপ্রেশন তৈরি হতে পারে। এইটা নিয়ে কি ভালো? এটা না মানে এটা আমিও কত সময় ভেবেছি। এই যে ধরো আমি তখন ভিডিও করি, আমার কি মনে হয় না যে এই যে ভিডিওটা করলাম, এই কথাটা বলছি, লোকে কি বলবে, লোকে কিভাবে নেবে? এই যে আমি দুমদাম বলে দিচ্ছি টক্সিক মাদার, টক্সিক পেরেন্টস, লোকে কি বলবে, লোকে কি বলবে, এইটা না আমি কতটা রেডি লোকে কি বলবেটাকে ইগনোর করতে। আমি বলে ফেলে এবার ভাবছি উফ কেন বললাম,
লোকে কিভাবে নিচ্ছে এইটা কোনো কাজের কথা নয়। প্রথমত রেজিলিয়েন্সটা, ইটস অল অ্যাবাউট রেজিলিয়েন্স ইফ ইট কামস টু সামথিং। আমি কতটা কনফিডেন্টলি সেটা করতে পারবো, লোকে যেটা কি করবে আমার কিছু আসে যায় না। করার পরে আমি আফসোস করে লাভ নেই। তো আগে ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইউর সেলফ, যে লোকে কি বলবে আমার মনে হবে না, কখনো ভাববোই না, এটা হয় না, ইট ইজ ইম্পসিবল। এটা যদি কারোর ক্ষেত্রে হয়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি সামথিং নিডস টু বি অ্যালার্মড। লোকে কি বলবে আমি ভাবিই না, কোনো কাজের কথা নয়, কোনো কাজের কথা নয়, নট নর্মাল। লোকে কি বলবে আমি ভাববো নিশ্চয়ই, কিন্তু সেটার ঊর্ধ্বে উঠতে পারবো, দ্যাট ইজ রেজিলিয়েন্স। লোকে কি বলবে আমার মাথায় আসবেই, কিন্তু তারপরে আমি বুঝবো যে আমি যেটা চাই, আমি যদি বলি যে টক্সিক প্যারেন্টিং নিয়ে কথা বলা দরকার, তো কথা বলা দরকার। আমার কমেন্টে এসে 4 জন মাসিমা বলবে যে মায়েরা মাই হয়, কোথা থেকে এসছে বলতে, বলবে, কিন্তু তারপরে আমাকে বলতে হবে, কারণ এটা বলা দরকার। যখন মাসিমারা এসে কমেন্ট করে আসে তোমার কাছে, এগুলো তুমি দেখো, কখনো কেমন হয়েছে যে তুমি নিজে ব্রেকডাউন হয়ে গেছো বা এরকম একটা হলো? আজ থেকে 10 বছর আগে হলে নিশ্চয়ই হতাম, আচ্ছা, এখন হয় না। তো এই 10 বছর আগে তুমি কিভাবে নিজেকে মোটিভেট করতে? কনসিয়াসলি কিছু করিনি, এটা প্র্যাকটিস, চামড়া মোটা হয়ে যায়। কতদিন তুমি গালাগাল শুনে হয়ে যায়, ওটা তুমি জানবে যে ঠিক আছে। এবং মজা হচ্ছে যে এটার মধ্যে দিয়ে যায়নি, যে টক্সিক প্যারেন্টিং এর মধ্যে দিয়ে যায়নি, তার পক্ষে এটা বোঝা ইম্পসিবল এটা কি জিনিস। আমি নিজে কম জাজড হয়েছি আমি যখন এই কথাগুলো বলেছি। আমি যখন টক্সিক প্যারেন্টিং নিয়ে দিনের পর দিন কথা বলেছি, পিপল হ্যাভ কমেন্টেড লাইক এনিথিং, কিন্তু তুমি যদি রেশিও দেখো, 80% লোক এসে বলেছে যে প্রথমবার কেউ এই নিয়ে কথা বললো। তো অবভিয়াসলি মানুষ বুঝবে না, যে যায়নি সে বুঝবে না, এবং সেই জন্যই কথা বলা দরকার। কারণ যার জন্য এইটা ইম্পর্টেন্ট, তার জন্য যে কি ইম্পর্টেন্ট সেটা তুমি যদি দেখো, ওইখানে যারা লেখেন, যারা বলেন যে এটা নিয়ে কথা কোনদিন হয়নি, আমি জাজড হয়েছি, বিকজ there are terrible cases। এবং আমি সবসময় এটা বারবার বলবো, মানে একজন মানুষ সেই মানুষটাই থাকে, একজন বাচ্চা জন্ম দিলে সে ভগবান হয়ে যায় না। এটা মায়েদের উপরেও ভীষণ প্রেশার, এটা কত মা আসেন, আমি কি আসলে ভালো মা, মায়েদের উপর ইমেন্স প্রেশার থাকে, ভালো মা হওয়ার প্রেশার। তার মনে হয় আমি স্যাক্রিফাইস না করতে পারলে আমি ভালো মা হতে পারলাম না, পিয়ার প্রেশার থাকে এটার মধ্যে। তো আমি যদি বাচ্চাকে রেখে একটু স্পা করিয়ে আসি বিউটি পার্লার থেকে, আমি বোধহয় তাহলে একটু ভালো মা হলাম না, আমার তার জায়গায় বাচ্চাকে নিয়ে সাউথ সিটিতে একটু খাওয়ানো উচিত ছিল, তাহলে আমি ভালো মা হয়ে গেলাম। এই যে মায়েদের উপরে স্যাক্রিফাইস করার একটা প্রচন্ড প্রেশার থাকে, স্যাক্রিফাইসিং মাদার, দারুণ ব্যাপার। Sacrificing mothers become frustrated mothers. That is not a good thing. 10 বছর পরে এই বাচ্চাটাকেই সে শোনাবে যে জানিস তোর জন্য কি কি স্যাক্রিফাইস করেছি। নিজেকে ভালো রাখুন, সবাইকে ভালো রাখতে পারবেন। নিজেকে বিরাট স্যাক্রিফাইস করে কাউকে ভালো রাখা যাবে না। ততটাই স্যাক্রিফাইস করুন যতটা আমাকে ফ্রাস্ট্রেটেড করবে না, আদারওয়াইজ ইউ আর নট বিং আ গুড মাদার। এটা জমছে, এটা ওই বাচ্চাটার উপরেই ফিরবে। যেমন ফ্লাইটে বলে যে অক্সিজেন মাস্কটা নিচে আগে পড়ার জন্য, তারপরে বাচ্চাকে পড়ার জন্য অন্যকে বাঁচা। একদম জেনজিরাও ভীষণ একটা লোনলি ফেজের মধ্যে দিয়ে যায়, মানে ওভারঅল তুমি বললে যে এটাই মোটামুটি একটা থাকছে। তো এটার থেকে বেরোনোর কি কি পদ্ধতি রয়েছে, বা আমরা কেন এখন এতটা লোনলি ফিল করছি? সবকিছু আছে জীবনে, বন্ধু আছে, হয়তো পার্টিতে যাচ্ছি, অফিসে কলিগদের সঙ্গে কথা হচ্ছে, ফ্যামিলি আছে, ফ্রেন্ডস আছে, তারপরেও তুমি যখন কথা বলছো আমার কথা শোনার কেউ নেই, আমার কথা বোঝার কেউ নেই। এই বিষয়টা কেন বারবার উঠে আসছে? মাধবন রিসেন্টলি একটা ইন্টারভিউ দিয়েছে, জানি না দেখেছো কিনা, সেখানে মাধবন বলছে যে আগে যখন আমরা বন্ধুরা, আমরা যখন টিনেজার ছিলাম, একসাথে গল্প করতাম, হই হই হতো, পাশের ঘরে বাবা বসে থাকতে পারতাম। আমার ছেলেমেয়েরা যখন 10টা ছেলে এক জায়গায় বসে থাকে, আমি জানতে পারি না ওরা বসে আছে, দে আর অল সাইলেন্ট ইন দেয়ার ফোনস। এবার একলা কেন মানুষ হয়ে যাচ্ছে? আগে দেখো জয়েন্ট ফ্যামিলি ছিল, সেখানে কিছু না কিছু যদি কেউ কাঠিও করে মাসও দেয়, সেটাও তো একটা ইনভলভমেন্ট, মাথাটা তো ইনভলভ। যে একটা আমার মা একটা কথা বলেন, ঝগড়া করতেও একটা লোক লাগে, বাস্তব। ঠিক ঠিক ঠিক। তো একটা তো ইনভলভমেন্টের মধ্যে আমি আছি। এখন আমি বিচ্ছিন্ন, নিউট্রাল। আমার বাড়িতে 3টে যদি আমার দাদু দিদা আছে, আমার মা বাবা আছে, আমি আছি, 3টে জেনারেশনের মধ্যে 20 বছরের পরে অন্তত পার্থক্য। এই 20 বছরে রেডিও থেকে হোয়াটসঅ্যাপ চলে এসছে, কোনো জেনারেশনের কথা বুঝতে পারছে না। তো অবভিয়াসলি আমরা একলা হয়েই গেছি।
আগে একটা খেলার মাঠে সবাই মিলে গিয়ে একটা খেলাধুলার ব্যাপার ছিল, নেই, এখন অলমোস্ট নেই। তো আমরা তো ফিজিক্যালি একলা হয়েই যাচ্ছি, এটা তো বাস্তব। আর দ্বিতীয় যে জায়গাটা তৈরি হচ্ছে, এটা আমি সবসময় বলি যে উই ডোন্ট মিস আ কোম্পানি, উই মিস দ্য কোম্পানি। আমাদের না কোম্পানির একটা লেআউট আছে, আমাকে খুব বুঝবে, আমাকে খুব প্যাম্পার করবে, আমি না বলতেই বুঝে যাবে, এইগুলো হলে তখন আমার একাকিত্ব দূর হবে। এমন না যে বলছে তার সাথে আমি বেরিয়ে গেলাম, তাহলে অত একাকিত্বর ব্যাপার হয় না। আই এম নট মিসিং আ কোম্পানি, আই এম মিসিং দ্য কোম্পানি। এই যে আলটিমেট কোম্পানির একটা ইলিউশন, এইটা মানুষকে আরো একা করে দিচ্ছে। And it is true for love. I'm looking for a absolute customized love, something that doesn't exist. সোনার পাথর বাটি, এবার আমি সোনার পাথর বাটির পেছনে ছুটলে আমি মিজারেবল হবই, কিছু করার নেই। তখন এই জায়গাটায় কিভাবে বোঝানো নিজেকে? মানে যেমন ধরো, মানে আমার ক্ষেত্রে এমন হয় যে মুভি দেখতে যাব, এবার মুভি দেখতে যাবো, আমি সেরকম একটা পার্টনার পাচ্ছি না, ধর এর সঙ্গে গেলে ভালো লাগবে না, এই না সেই না এরকম, মানে বন্ধু, খুব কাছের বন্ধু, ইচ্ছে করছে না, এই ছবিটা ওর সাথে ঠিক জমবে না। হ্যাঁ, ও হয়তো কথার মাঝখানে বকর বকর করবে, এই জানিস এইটা এটা, আমার ধুর মন দিয়ে সিনেমাটা দেখতে দে, এরকম হয়ে যাচ্ছে। তখন হয়তো একাই বেরিয়ে গেলাম আর কি, একা। রবি ঠাকুর তো বলেই গেছেন একলা জলে, তো বেরিয়ে গেলাম। তো এই ক্ষেত্রে বাকিদের জন্য কি বলবে? এটা কমপ্লিটলি প্রায়োরিটির ওপর। এই যে তুমি নিজে একা বেরিয়ে গেছো, কেননা ও বকর বকর করবে, আরেকজন হয়তো বাবা কেউ বকর বকর করুক, কেউ তো যাবে। হ্যাঁ, এটা প্রায়োরিটি, যার যেটা প্রায়োরিটি। এটার এই যে আমি সবসময় বললাম যে ইন দ্য ওয়ার্ল্ড অফ মাইন্ড দের ইজ নো ওয়ান সাইজ দ্যাট ফিটস এভরিওয়ান। কারোর ক্ষেত্রে হয় হচ্ছে আনটিল আই গেট দ্য ওয়ান, আমি সিঙ্গেলই ঠিক আছে। কারোর ক্ষেত্রে অসম্ভব, আমি সিঙ্গেল থাকতেই পারবো না, যে হোক একটা জীবনে থাকতে হবে। ডিপেন্ড, সাইকি এক একজনের সাইকি এক এক। ছোটবেলায় মা বাবাদের দেখতাম যে প্রায়ই কম্পেয়ার করা হতো, ওই বাড়ির রাম খুব ভালো ছেলে, ওর পা ধুয়ে জল খাও, তোমার এই ব্যাপারটা হয়তো, এবং এতে করে বাচ্চাদের মানসিকতার মধ্যে একটা বিশাল একটা প্রেশার পড়ে, পরিবর্তন আসে। এই বিষয়টাকে কিভাবে অ্যাড্রেস করো তুমি? এই তো কম বেশি সবারই হয়েছে। এবার এটাও না দুটো ক্ষেত্রে, মানে কোনো বাচ্চার কিচ্ছু আসে যায় না, ঠিক আছে রামের পা ধুয়ে জল খাওয়া যায় তো যায়, বয়ে গেছে, আমার কিছু আসে যায়, কেউ নিতে পারে না। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা রামকে ভালো বলে দিয়েছে, এইটা না একদম ওই আবার সে কিরকম মানুষ, আমার বাচ্চাটা কিরকম মানুষ। অনেক সময় বাবা মায়েরা এই যে স্ট্রিক্ট প্যারেন্টিং এর কথাই বললে, স্ট্রিক্ট প্যারেন্টিং এর মধ্যেও কিছু বাচ্চা রিলাক্টেন্ট থাকে, কিচ্ছু আসে যায় না। বাড়িতে বাবা মায়ের মধ্যে অশান্তি হচ্ছে, কিছু বাচ্চা তার মধ্যেও খুব ডিস্টেন্স মেনটেন করতে পারে, বাবা ঝগড়া করছে করুক। কমপ্লিটলি ডিপেন্ডস অন বাচ্চাটা কি মানসিকতার। সে যদি খুব সফট হয়, খুব সেন্সিটিভ হয়, আমি তাকে স্ট্রিক্ট প্যারেন্টিং করলে সে শেষ হয়ে যাবে, মানে এক্সট্রিমলি খারাপ হয়ে যেতে পারে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে বাচ্চাটা কিরকম, ও কিভাবে রিয়াক্ট করছে। কেউ কিছু আসা যায় না, ঠিক আছে রাম ভালো তো ভালো বয়ে গেল, কিন্তু আমি যদি দেখি আমি এই কম্পেয়ারটা করলে সেই বাচ্চাটা ভীষণ মেজারেবল হয়ে যাচ্ছে, অফকোর্স আমাকে সেখান থেকে কন্ট্রোল করতে হবে। এবং যদি বাচ্চা ঘুরিয়ে বলে যে রামের বাবা তো রামকে মার্সিডিজে চড়ায়, তুমি আমাকে রিক্সায় চড়াচ্ছ কেন? বাচ্চা তো বলছে না, তো আমাকেও তো বুঝতে হবে আমি কি প্রোভাইড করছি। আমাকে তো কম্পেয়ার করছে না অ্যাজ আ পেরেন্ট। যদি আমার বাচ্চা আমাকে কম্পেয়ার করতে থাকে অ্যাজ আ পেরেন্ট, অমুকের মা তো ভালো শুক্তো রাঁধে, তুমি তো রাঁধতেই পারো, আমার ভালো লাগবে? সো অফকোর্স রামের মতো, আমার বাচ্চার মতো, আমি আমার মতো, রামের বাবার মতো। এই সেন্সটা থাকা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই যে বাচ্চার মন বোঝা, প্যারেন্টিং শুরুর আগে বাচ্চার মন বোঝা, এটা তো ভীষণ জরুরি হয়ে গেছে হয়তো এই সময় দাঁড়িয়ে। সব সময় জরুরি ছিল, কিন্তু তখন তো আমরা কিন্তু তখন মানে আমার দিদারে ধরো 11 জন ভাই বোন, কে কাকে বুঝবে। এখন একটা বাচ্চা দুটো বাচ্চা, এখন তো খুবই ইম্পর্টেন্ট। বাচ্চাদের উপরেও খুব প্রেশার পড়ে যায় এটা নিয়ে, কারণ কি তখন 11 জন মিলে ডিমান্ড ফুলফিল করতে, এখন একজনের উপর সেই ডিমান্ড ফুলফিলের দায়িত্ব চলে এসেছে। একদম সেও সারাদিন অফিসে ব্যস্ত, যে একজনের উপরে আমি ডিপেন্ডেন্ট, সেও অফিসে ব্যস্ত। টক্সিক প্যারেন্টিং এর সঙ্গে আরেকটা জিনিস ওতপ্রোতভাবে চলে আসে, যে নর্মাল বাউন্ডারি।
কোন কাজটা নর্মাল কোনটা নর্মাল নয়, এটাও কি মানে টক্সিক প্যারেন্টিং এর আন্ডারে পড়ছে? এই বিষয়টাকে কিভাবে দেখছো? নর্মাল বাউন্ডারি বলতে কি বলছো? নর্মাল বাউন্ডারি ধরো, নর্মাল জিনিসটাও তো একটা এরকম জিনিস যে তোমার জন্য যেটা নর্মাল সেটা আমার জন্য নর্মাল নয়, কিন্তু আমরা তাও একটা জেনারেলাইজ করি যে ধরো প্রতিদিন সন্ধ্যেবেলা 6টা থেকে 8টা পর্যন্ত তুই পড়বি, এটা নর্মাল। এবার কেউ ধরো পড়তে বসছে না, না তোকে পড়তে বসতেই হবে, এই যে বিষয়টা, এইটাকে কিভাবে দেখবে? না এটা তো দেখো জাস্ট টু মেক ইউর ডে ইন আ স্ট্রাকচার। আমরা জেনারেলি ধরো কারোর খুব ডিপ্রেশন, যখন কোনো মানুষ ডিপ্রেশনে আছেন, তার না একটা খুব সুন্দর রেমেডি হচ্ছে স্টার্ট স্ট্রাকচারিং ইউর ডে। আচ্ছা, ওষুধপত্র মনের সমস্যা নিয়ে আলোচনা তো রয়েছে, দিনটাকে স্ট্রাকচার করতে শুরু করো, দিনটাকে একটা রুটিনে ফেলে দাও। অটোমেটিক্যালি ইউ উইল বি পুশড টু ওয়ার্ক, অ্যান্ড ওয়েন ইউ গিভ এন্ট্রেন্স টু সামথিং নিউ ইন ইউর লাইফ, তখনই কিছু নতুন হবে, আদারওয়াইজ স্টাকই হয়ে থাকবে সবকিছু। রাইট রাইট। দেখো বাবা মায়েদের কাছেও তো কোনো ম্যানুয়াল নেই। বাবা মায়েরাও ভাবে যে আমি যেটা শুনে এসেছি ছোটবেলা থেকে, রুটিনে চললে ভালো হয়, চলো তুমি রুটিনে চলো। তো দেখো, there is no ideal parents, there is no ideal child. শুধু হার্মফুল না হয় এইটুকু আমরা দেখতে পারি। বাবা মায়ের সবকিছু আমরা কন্ট্রোল করতে পারবো না, বাচ্চার সবকিছু বাবা মা কন্ট্রোল করতে পারবে, শুধু যেন একে অপরের জন্য হার্মফুল আমরা না হয়ে যাই। আনটিল ইট ইজ হার্মফুল, এভরিথিং ইজ ফাইন। ঠিক এই জায়গাটাতেই হয়তো কেউ বলবে বাবা মা কখনোই বাচ্চাদের জন্য হার্মফুল হয় না, এটাই আমরা মানতে পারি না এখনো, যেটা হয়ে চলে আসছে প্রচুর প্রচুর প্রচুর। একটা হোমে একটি বাচ্চা ছিল, সে তার বয়স 25, যখন ইন্টারাকশন আমাদের হয়, সে ভাবে সে ক্লাস 8-এ পড়ে। কেননা তার বাবা এক্সপেক্ট করেছিল সে ফার্স্ট হবে, সে 96% পেয়েছিল, বাবা এমন মেরেছিল সে কমপ্লিটলি ডিরেলড হয়ে যায়, এবং সেই ক্লাস 8 থেকে সে হোমে অ্যাডমিটেড হয়। সে 25 বছর বয়সে আজও সেই হোমে আছে, এবং সে ভাবে যে সে ক্লাস 8-এই পড়ে এবং সামনে পরীক্ষা, ভালো না হলে বাবা মারবে। আচ্ছা, ইন দিস এক্সটেন্ট টক্সিক প্যারেন্টিং। বাবা কিন্তু ভালো চেয়েছে, আমি তো ভালোই চেয়েছি আমার সন্তানের, ভালো চেয়ে ভালো করতে পারছে না। তাই সবসময় ভালো চাওয়ার জন্য, ভালোর জন্য, মানে বাচ্চাটা যাতে ভালো থাকে, ভালো হওয়াও যেমন ইম্পর্টেন্ট, ভালো থাকাও এইটাই। আচ্ছা, এটা প্রায়ই হয় যে ধরো মারা এসে সন্তানের ব্যাগ ঘাটাঘাটি করলো, ড্রয়ার ঘাটাঘাটি করলো, এইটা কোথাও জায়গায় হয়তো সন্তানের যে একটা প্রাইভেসি, একটা মানুষের যে একটা ব্যক্তিগত জায়গা, এটা তো কি মানে মা বাবারা যখন সেই কাজটা করছে, এটা কি অ্যাবিউজের মানে পর্যায়ে পড়ছে? অ্যাবিউজের পর্যায়ে পড়ছে না, কিন্তু বাউন্ডারি ব্রিচ তো করছে। আচ্ছা, কেননা বাবা মায়েরা, স্পেশালি মায়েদের ক্ষেত্রে আমি বলবো, বাবারা কিছু কিছু ক্ষেত্রে এইটা না একসেপ্টই করতে পারে না যে ইট ইজ আ ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল। মায়েরা অনেক সময় সন্তানদের নিজের একটা এক্সটেনশন ভাবে, এবং ইট ইজ বায়োলজিক্যালি ইট ইজ। একটা সন্তান তো মায়ের সত্যি এক্সটেনশন। মানে যদি আমার একটা আঙুলকে কেটে দেওয়া হয়, আঙুলটা হেঁটে চলে বেড়াচ্ছে। দ্যাট ইজ হোয়াট মাদার চাইল্ড রিলেশনশিপ ইজ। দ্য চাইল্ড ইজ গ্রোয়িং ইনসাইড, নাও ইট ইজ আউট অ্যান্ড গ্রোয়িং আপ অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। এই নারীটা, ইমোশনাল নারীটা একটা বয়সের পরে না কাটলেও লুজ করতে হয়। আমাকে এটা বুঝতে হবে, দ্যাট পারসন ইজ অ্যান ইন্ডিভিজুয়াল, সেপারেট ইন্ডিভিজুয়াল। এইটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এইটা না হলে না কোনোদিন বাউন্ডারি ব্রিচিং এর স্বভাবটা থেকে আমি আটকাতে পারবো না। এরকম হয়েছে আমার কাছে, যেহেতু তুমি কেস স্টাডিজের কথাই বলছো বারবার। একজন মা এসেছিলেন এবং এসে উনি বললেন যে আমি আমার মেয়ের ডায়েরিতে পড়েছি এটা লিখেছে, ও নিশ্চয়ই খুব খারাপ ভাবছে, ও নিশ্চয়ই খুব খারাপ আছে। আমি, আপনি কি দেখছেন? না, দেখে তো ঠিকই লাগছে, কিন্তু আমি বিশ্বাস করে খুব খারাপ আছে। আই কনস্ট্যান্টলি সেড যে আমার মনে হয় কোনো সমস্যা নেই। আমি তখন ওনাকে বলি যে, উনি আমাকে বলেন যে আমি কি করে ওকে হেল্প করবো। না, আপনাকে প্রথম যেটা বলবো আপনি সেটাই করবেন না। বলছে কি? কেন? ও ডায়েরিটা পড়া বন্ধ করে দিন। তারপরে সত্যি মেয়েটি ইভেন্চুয়ালি আসে সেশনে, এবং শি ইজ অ্যাবসলিউটলি আ নর্মাল টিনেজার, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। কিন্তু আমার ডায়েরিতে আমি তো আমার সব থেকে এক্সট্রিম কষ্টের মুহূর্তটাতেই লিখবো। আমি যখন সব হাঙ্কি ডোরি সব ভালো, তখন তো আমি লিখবো না। আমার তো সেই বের করার দরকারটা যখন হবে, when it is on the top, তখনই লেখাটা তো অ্যাকচুয়ালি আমার থেরাপির কাজ করছে। আমি বের করে দিচ্ছি লিখে জিনিসটা।
সেইটা আমি যদি এখন 7 দিন পরে গিয়ে পড়ি, আমার তো মনেই হবে যে ওরে বাবা, তা তো ডেঞ্জারাস অবস্থা। আমি বলছিলাম ইট ডাজন্ট কাউন্ট। অফকোর্স একটা বাচ্চা যদি বারবার করে খুব ডিস্ট্রাক্টিভ কথাবার্তা লেখে, দ্যাট ডাজন্ট কাউন্ট, কিন্তু তার সাথে তার বিহেভিয়ার্স, সে কিরকম আছে সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা দেখাও খুব ইম্পর্টেন্ট। এবং এগুলো খুব থিন লাইন, মানে কখনো কখনো মনে হতে পারে যে ডায়েরিটা আগে পড়লে হয়তো জানতে পারতাম ও এই এক্সট্রিম জিনিসটা করে ফেললাম, যদি পড়তাম জানতাম। এইখান থেকেই বাবা মায়েরা করে। কিন্তু আমি বারবার বলছি, ইট ইজ নট রাইট টু ব্রিচ দ্য বাউন্ডারিজ, এবং there are other behavioral cues that is available to you, সেটা দেখুন, নট ডায়েরি পড়া। মানে ডায়েরি ইজ ভেরি পার্সোনাল। মানে আমি যদি কেউ দেখেন ভাবেন যে আমি যা বলছি ক্যান বি টেকেন ইনটু অ্যাকাউন্ট, ডায়েরি প্লিজ করবেন, ইটস ভেরি ব্যাড। মেয়েদের বয়স আর ছেলেদের স্যালারি জানতে নেই, মেয়েদের ওপর ফ্যামিলি প্রেশার আর ছেলেদের ওপর রেসপন্সিবিলিটির প্রেশার, এগুলো কি সেই অ্যাবেজের আন্ডারে পড়ছে, বা এটাকে কিভাবে অ্যাড্রেস করবে? এই সেন্টেন্সটাই স্টিরিওটাইপের আন্ডারে পড়ছে আজকের দিনে দাঁড়িয়ে। কারোর স্যালারি জানতে নেই, মেয়েদের ছেলেদের কারোর স্যালারি জানতে নেই, আর বয়স সবাইকারই জানতে নেই। বয়স জানতে কি আছে? মেয়েরা বেশি বয়স লোকায় না, ছেলেরাও লোকায়, উদ্দেশ্যটার উপর ডিপেন্ড করছে। যে বসের ইচ্ছে একটু ছোট্ট সেক্রেটারির সাথে একটু, তার সে বয়স লুকোবে। যে মহিলার সেরকম ইচ্ছে আছে, সে বয়স লুকোবে। যা কিচ্ছু আসে যায় না, সে কেউই লুকোবে না। ইটস নট জেন্ডার বায়াস, ইটস সাইকোলজি বায়াস, মানে মেন্টালিটি বায়াসড। আমার যদি মেন্টালিটি থাকে, আমার বয়স লুকোলে যদি আমার লাভ হয় আমি লুকোবো, যদি আমার লুকোনো দরকার না হয় আমি লুকোবো না। এতে ছেলে বা মেয়ে ডিপেন্ড করে বলে আমার অন্তত মনে হয়। এটা নেচার, সাইকি, উদ্দেশ্য জীবনে হাউ আই মানে আমি নিজেকে কিভাবে পরিচালনা করি তার উপরে ডিপেন্ড। এবার বিষয়টা আসছে যে মেয়েদের ক্ষেত্রে যেই ফ্যামিলি প্রেশার আর ছেলেদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি প্রেশার, দুটো কি সেম? মানে দুটোর প্যারামিটারটা কিভাবে দেখা হয়? তোমার কি মনে হয়? আমি এই ব্যাপারে কোনো আইডিয়া নেই, সেই কারণে তোমাকে জিজ্ঞেস করছি। আইডিয়ার বিষয় না, অফকোর্স না। মানে একটা বাচ্চার রেসপন্সিবিলিটি, বাড়ির রেসপন্সিবিলিটি, এটা স্টিরিওটিপিক্যালি এখনো যতটা মেয়েদের ওপরে, তার 10%ও ছেলেদের উপরে নয়। একটা বাচ্চার যদি আজকে বাচ্চার সমস্যা হচ্ছে, বাচ্চা যদি পড়াশোনা করতে চাইছে না, বা একলা থাকলে অসুবিধা হচ্ছে, ন্যানির কাছে থাকতে চাইছে না, মাকেই বলা হয় চাকরি ছেড়ে দিতে। সে হয়তো প্রচন্ড ভালো পড়াশোনায় ছিল, সারা জীবন প্রচুর পড়াশোনা করে আজকে একটা জায়গায় কর্পোরেটে পৌঁছেছে বা কোথাও পৌঁছেছে, তাকেই চাকরিটা ছেড়ে দিতে বলা হবে। কেউ বাবাকে বলবে না চাকরি ছেড়ে বাড়িতে বসে। আবার যে বাবা বাড়িতে আছেনও, সেও কিন্তু বলে আমি কি মায়ের মতন করে দেখতে পারবো নাকি। তো অবভিয়াসলি এখনো সারা জীবনই মেয়েদের ওপরেই বাড়ির, মানে বেসিক্যালি আমি এখন যেটা বলি যে মেয়েদের ক্ষেত্রে এম্পাওয়ারমেন্টটা এক্সজশন হয়ে গেছে। বাড়ির রেসপন্সিবিলিটি, বাচ্চার রেসপন্সিবিলিটি যেখানে ছিল সেখানেই আছে, প্লাস ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটিটা অ্যাড হয়ে গেছে। মানে বাচ্চাকে দুধটা তুমি খাওয়াবে, বাড়ির রেন্টটাও অর্ধেক তুমি দেবে। আগে একটা ছিল, এখন দুটো হয়ে গেছে। কিছু কমেনি, মেয়েদের প্লেট থেকে কিছু কমেনি, অ্যাড হয়ে গেছে। আমিও মানে জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি। কখনো কখনো অনেক সময় দেখেছি পরিবারে যখন বাবা মায়েরা ঝগড়া করছে, চিৎকার করছে বাচ্চাদের উপরে কনস্ট্যান্টলি, বড় হয়ে বাচ্চারা যেন একটু কেমন হয়ে যায়। একদম। এটা আমি আমার অনেক বন্ধুদের মধ্যেও দেখেছি। ওকে কি রে তুই এত চুপচাপ বসে থাকিস কেন, কি হয়েছে? না কাল বাড়িতে প্রচুর ঝগড়া হয়েছে, মা বাবা এই করেছে সেই করেছে। এই বিষয়টা কিভাবে এফেক্ট করছে এবং তার থেকে বেরোনোর রাস্তাগুলো কি কি হতে পারে? বেরোনো তো খুব পরবর্তী কথা। একটা বাচ্চা তো কিছু করার নেই, মানে একটা 13 বছরের বাচ্চার বাবা মা যদি ঝগড়া করে, সে কি করবে? তাকে তো ওখানেই থাকতে হবে। এক্ষেত্রে আমরা অনেক বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস বলি। একটা না খুব জেনারিক মেথড আছে, সেটাকে আমরা বলি কগনিটিভ ইমাজিনেশন। সেখানে কি করতে হয়, আমরা ভাবতে বলি যে তুমি মনে করো তোমার চারপাশে একটা বাবল রয়েছে, তুমি বাবলটার ভেতরে আছো, যা কিছু হচ্ছে সেটা তোমাকে হিট করছে নয়, বাবলটাতে হিট করে ফিরে যাচ্ছে। ইউ টেক হেল্প অফ ইউর ইমাজিনেশন অ্যান্ড ইউ ক্রিয়েট দ্যাট থিং অ্যারাউন্ড ইউ। তুমি মনে করো তুমি যেই ঘরে ঢুকছো, বাবা মা যখন ঝগড়া করছে দেখছো, অ্যাজ ইফ ওটা একটা লেয়ারের বাইরে হচ্ছে। এটা খুব আইডিয়াল না, এটা একদমই আইডিয়াল নয়। মানে কখনোই কোনো ইমাজিনেশনের হেল্প নিয়ে একটা জায়গা থেকে বেরোনোর চেষ্টা করা ইজ নট আইডিয়াল। কিন্তু যখন উপায় নেই, যখন আমার ওখানেই থাকতে হবে এবং আমি ডেভাস্টেটেড হয়ে যাচ্ছি, কিন্তু আমাকে এক্সিস্ট করতে হবে, এটা একটা ওই জাস্ট উই টেক হেল্প অফ দিস মেথড, দ্যাটস নট আইডিয়াল। বাট
তখনকার জন্য জাস্ট টু সাস্টেইন মাইসেলফ ওভার দেয়ার, দ্যাট ইজ সামথিং উই জাস্ট ট্রাই টু হেল্প। বাট হ্যাঁ, তার সাথে সাথে এটা ইটস জাস্ট ওয়ান মেথড। তার সাথে আমরা ডেফিনেটলি তার বাবা মায়ের সাথে তার যেই এবং নানান কিছু দিক থেকে বলে বুঝিয়ে চেষ্টা করি। মানে বাবা মায়েরা হয়তো ঝগড়া করতে পারে, বাট দে আর গুড টু দ্য চাইল্ড ইন্ডিভিজুয়ালি, সেই দিকগুলোতে ফোকাস করতে বলি বা অন্যভাবে বলি, তাকে বোঝানোর চেষ্টা করি। কিন্তু ডেফিনেটলি দ্যাটস নট আইডিয়াল, দ্যাটস নট দ্য আইডিয়াল পরিস্থিতি, পরিবেশ যেখানে একটা বাচ্চা বড় হতে পারে। কিন্তু আনফর্চুনেটলি যাদের এরকম সিচুয়েশন, তারা তো আর বেরিয়ে যেতে পারবে না, তাদের থাকতে হবে ওখানে। সেই থাকাটা যাতে একটু কম কষ্টকর হয়, সেই চেষ্টাটুকু আমরা করার চেষ্টা করি। কখনো কখনো দেখা যায় যে বাবা মায়েরা অনেক সময় ওভার প্রোটেক্টিভ হয়ে যায়, এবং এতে করে বাচ্চাদের মধ্যে বোধহয় একটা এংজাইটি তৈরি হয়ে যায়। এই বিষয়টাকে কিভাবে অ্যাড্রেস করবে, বা যদি কোনো একটা কেস স্টাডি করে বোঝাও? বাবা মায়েরা ওভার প্রোটেক্টিভ হয়ে গেলে যেটা হয়, মানে ইট ইজ লাইক একটা মানুষ সারা জীবন যদি একটা ক্রাচ নিয়ে চলতে শুরু করে, এই ক্রাচটা ছাড়তে পারে না। এবার কতদিন বাবা মা প্রোটেক্ট করবে? আমি যখন অফিসে যাচ্ছি, কে আছে আমি প্রোটেক্ট করতে? আমি যখন কলেজে যাচ্ছি, আমি যখন ইউনিভার্সিটিতে যাচ্ছি, আমি কে প্রোটেক্ট করছি? এই ওভার প্রোটেক্টিভ বাবা মায়ের বাচ্চারা না সবসময় এই ক্রাচটা খোঁজে। দেখবে একটা কোনো কালিগকে খুঁজে নেবে যে একটুখানি প্রোটেক্ট করে রাখবে, একটা কোনো স্টুডেন্টের কোনো একটা ফেলো স্টুডেন্টকে খুঁজে নেবে যে একটু প্রোটেক্টিভ, এবং সেই প্রোটেকশন সবসময় যে খুব পজিটিভ হবে, সে যে সবসময় পাশে থাকবে, সেই সম্পর্কে যে কোনো কনফ্লিক্ট হবে না, তার কোনো মানে নেই। তো ওভার প্রোটেক্টিভ পেরেন্টস বাচ্চাদের ইমোশনালি উইক করে দেয়। তারা ভাবে যে ওই যে সেই রবীন্দ্রনাথের একটা লাইন আছে না, যে খাঁচার পাখি খাঁচার মধ্যে কষ্ট পায়, কিন্তু দরজাটা খুলে দিলে সে ভয় পায়, বন্ধ না থাকলে বাঁচবো কি করে। ওভার প্রোটেক্টিভনেসটা বাচ্চাদের ভালো লাগে না, কিন্তু ওটাতে অভ্যেস হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়। তখন ওই প্রোটেকশনটা না থাকলে তাদের হেল্পলেস লাগে। এই প্রশ্নটা যখন সেট করি তখন বারবার মানে মনে হচ্ছিল যে প্রশ্নটাই কি এরকম বোকা বোকা হয়তো, যে ছেলে মানুষ কখনো কাঁদে না, এইটাকে কিভাবে অ্যাড্রেস করবে? কারণ কি, আমি ব্যক্তিগতভাবে বলি, আমার ছোটবেলায় এমন অনেক সময় গেছে, ধরো বাবা মা অফিসে আছেন, মা কর্মসূত্রে স্কুলে চাকরি করতেন, মা স্কুলে গেছেন, বাড়িতে আমি একা, ভীষণ রকম ভাবে একটু ধরো ইমোশনালি ইমব্যালেন্স ছিলাম। তো আমি গিয়ে ঠাকুরের ছবির সামনে বসে বসে আমার দুঃখের কথা বলছি, কান্না করছি, এবং মা আমাকে বলতো যে আমরা যদি না থাকি তখন এনাকে বলিস, ইনি দেখবেন, বা ইত্যাদি বলে একটা সাপোর্ট দিয়ে রাখা আর কি। তো আমি বেশ দেখতাম যে ওনার সঙ্গে গিয়ে কথা বলতাম, এই করতাম। একটু যখন ধীরে ধীরে বড় হলাম, তখন বিষয়টা আমার মাথার মধ্যে কাজ করলো যে না, ছেলে মানুষরা তো বাইরে কাঁদে না, সবার সামনে কাঁদে না, বা কান্না করে কথাটা বলতে নেই কারোর সামনে গিয়ে, হয়তো ভেতরে ভেতরে কাঁদে, ওদের কান্নাটা একটু অন্যরকম হয়, এটাকে কেউ আজ পর্যন্ত অ্যাড্রেস করেনি সেরকম ভাবে। তুমি যদি কাঁদো তাহলে তোমার ম্যানলিনেসের উপর একটা আঘাত, মেয়েদের মতো কাঁদছিস কেন, এইটাকে কিভাবে অ্যাড্রেস করবে? 100 বার এটা কোনো দ্বিমত নেই, ছেলেরা কাঁদে না। শুধু কাঁদে না নয়, তারা সেশনে এসেও বলতে পারে না যে আসলে কেন এসেছি। এটা আমি প্রত্যেকবার ফেস করেছি, আমি একবার বলবো না, মানে হয়তো কিছু এক্সেপশন থাকতে পারে। মোস্টলি ছেলেরা যখন সেশনে আসে, তারা দুনিয়ার কথা বলে। হয়তো সে বলতে এসছে তার ওয়াইফের সাথে তার সমস্যা আছে, কিন্তু সে শুরু করবে আমার অমুক কালিগটা ভীষণ সমস্যা ক্রিয়েট করছে, তমুক, তারপরে তমুক বস, তারপরে হয়তো এই আমার খুব কাজে স্ট্রেস হচ্ছে, করতে 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 হয়তো বললো যে আসলে আমার ম্যারেজেও একটু প্রবলেম আছে। যেটা আমি সবসময় বলি, আ গার্ল ক্যান বিগিন উইথ আমার বর খুব খারাপ, আমার বয়ফ্রেন্ড খুব খারাপ, আমার সাথে এই করেছে, আমার সাথে এই করেছে। ছেলেরা পারে না, এবং তার সাথে হয়তো ভয়াবহ জিনিসপত্র ঘটে গেছে একটি ছেলের সাথে। তার পার্টনার, তার ফিমেল পার্টনার হয়তো খুব খারাপ করেছে, কোনোদিন আমি আজ অব্দি দেখিনি সে এসেই স্টেশনের শুরুতেই বলতে শুরু করে দিয়েছে যে আমার পার্টনার এটা করেছে। কেননা again it is societal training. মেয়েদের ক্ষেত্রে when your male partner is doing something wrong to a woman, the woman becomes the victim. ছেলেদের ক্ষেত্রে when the female partner does something wrong to that person, it hurts this person's ego. So because this hurts, মানে আমার বর আমাকে ছেড়ে চলে গেছে, আমার বর খুব খারাপ, আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে, I could not keep her. This becomes the problem. তাই জন্য ছেলেরা সহজে বলতে পারে না। আমি সবসময় দেখেছি they tell a lot of things after coming to the right, মানে before coming to the actual point, sometimes 2-3 sessions. এবং আমি বুঝতে পারি, I get along, বুঝতে পারি this is not what they have come for, but I get along.
চতুর্থ সেশনে হয়তো গিয়ে বলতে পারে যে আসলে এটা ঘটেছে। দে টেক টাইম টু বিল্ড ট্রাস্ট। এবং অবশ্যই মানে যাকে আমি মেয়েদের ক্ষেত্রে, এবং এরকম বহু মহিলাও আছেন, আমি কিন্তু এটাও বলবো বহু মহিলাও বলতে পারেন না, দে অলসো সে মেনি থিংস বিফোর কামিং টু দ্য রাইট পয়েন্ট, যারা একটু রেজিলিয়েন্ট বেশি, একটু নিজের ভিতর রাখতে পছন্দ করে, তাদের ক্ষেত্রেও এটা হয় অনেক সময়। 2-3টে সেশন পরে গিয়ে হয়তো আসলে বলতে পারে। কেউ কেউ ফার্স্ট সেশনে বলতে পারে। ছেলেদের ক্ষেত্রে কখন বলতে পারে? টিনেজার, ধরো বাচ্চারা এলো, বা ধরো একটা 24-25 বছরের ছেলে, দ্য মোর ওল্ডার দ্য গাই ইজ, ইটস ভেরি ডিফিকাল্ট টু অ্যাকচুয়ালি সে যে এটা ঘটেছে। It becomes difficult. হ্যাঁ, এটা বাস্তব, এটা বাস্তব, এটা আমাদের সোসাইটাল ট্রেনিং হতে পারে, এটা যাই হোক, কিন্তু এটা ঘটে। কোনো প্যারেন্টসরা যদি নার্সিসিস্ট হয় তাহলে সেই ক্ষেত্রে সন্তানকে সেটা কিভাবে বোঝানো এবং সে সেটা থেকে কিভাবে বেরিয়ে আসবে, ও তার যে ট্রমাটা চলছে সে তো হয়তো নিজেও অ্যাড্রেস করতে পারছে না তার প্রবলেমটা, তখন সে সেটা থেকে কিভাবে বেরিয়ে আসবে? করতে হবে না একদম। যদি সন্তান অ্যাড্রেস করতে না পারে, যদি সন্তানের সমস্যা না হয়, আমি আবার বলছি, ইন দ্য ওয়ার্ল্ড অফ সাইকোলজি দের ইজ নো টেমপ্লেট দ্যাট ইউ নিড টু মেনটেন। আমার পেরেন্টস নার্সিসিস্ট, ওয়ার্কিং গ্রেট উইথ মি, গ্রেট ফর ইউ। আমি বাইরে থেকে গিয়ে তোমাকে বলবো না যে জানো তোমার বাবা নার্সিসিস্ট, তোমার কিন্তু সমস্যা আছে। কেন বলবো? আমি তাকে অ্যাডপ্ট করবো না তো। ইফ শি অর হি ইজ ডুইং গ্রেট ইভেন উইথ দ্য নার্সিসিস্ট পেরেন্টস, তার যদি সমস্যা না হয় আমি বলবো না। বা সমস্যাটা যদি এমন হয়, ধরো ওর প্রবলেম হচ্ছে কিন্তু ও বুঝতে পারছে না যে সমস্যাটা ওই কারণে হচ্ছে, সেইটা আলাদা বিষয়। সেইটা যদি হয়ে থাকে, বুঝতে পারে না, আবার পারেও। আচ্ছা, এটা না সবসময় এরকম হয় না যে আমি বুঝতেই পারছি না। ডিরেক্টলি অ্যাড্রেস করতে পারবো। যদি আমি একটু অন্যভাবে বলার চেষ্টা করি, ইন আইডিয়াল থেরাপি সিচুয়েশন কখনো কোনো থেরাপিস্ট কিন্তু বলে না যে এটা তোমার প্রবলেম, কখনো না। দ্য থেরাপিস্ট জাস্ট গাইডস দ্য পারসন and the person himself or herself says যে তাহলে এইটা প্রবলেম। আচ্ছা, and if it is really the problem, যদি সত্যি নার্সিসিস্টিক প্যারেন্টিং এর জন্যই বাচ্চাটির সমস্যা হয়, it will come out in the session. সে ডিরেক্টলি অ্যাড্রেস করতে পারছে না, হতেই পারে, it comes out slowly. এটা হ্যাঁ, এটা just happened, it has happened, যে ও আচ্ছা তাহলে এটাই সমস্যা ছিল, আমি এতদিন বুঝতে পারছিলাম না, আমার মনে হতো কিন্তু আমি ঠিক লোকেট করতে পারতাম না, তাহলে এইটাই প্রবলেম। মানে সব ক্ষেত্রে কি এমনগুলোই হচ্ছে, ধরো এই সেশনের পর প্রবলেমগুলো ওরা নিজের মুখেই বলছে যে এটাই তাহলে সমস্যাটা হয়? একদম এটাই হওয়া উচিত। থেরাপিস্ট শুড নেভার সে যে তোমার বয়ফ্রেন্ড খুব খারাপ, জানো তো, না, কখনো। এটা ভুল থেরাপি, এটা যদি কোথাও হয়, ইটস নট রাইট। আ থেরাপিস্ট শুড নেভার সে দ্যাট। A therapist is not here to give a thought in your head. The therapist is here just to help you understand your own thoughts. এরকমও হতে পারে যে মাদার ইজ অ্যাকচুয়ালি সুপার, ভীষণ ভালো, কিন্তু বাচ্চাটার কষ্ট হচ্ছে। ঠিক, বাচ্চাটার কষ্ট হচ্ছে, তাহলে ইট ইজ নট ফলিং ইন দ্য রাইট প্লেস। আমি এটাই বলছি, একজন মা হয়তো সব কটা টিক দিয়েছে, আমি সব করেছি, সব ঠিক করেছি, তবে বাচ্চাটার জন্য ইট ইজ নট, হয়তো বাচ্চাটার বিরিয়ানি চাই, মা পিৎজা দিয়েছে। আমি মানে ধরো আমার জল খেতে ইচ্ছে করছে, আমি তোমায় কোল্ড ড্রিঙ্কস দিয়েছি। আরে আমার তো জলটা খেতে ইচ্ছে করছে, মা বলছে আমি তো কোল্ড ড্রিঙ্কস দিয়েছি, তোরা অত তেষ্টা পাচ্ছে কেন? আমার তো জল খেতে ইচ্ছে করছিল। A parent can do everything right, still it may not sit with the child. এই জন্যই বোঝাটা ইম্পর্টেন্ট। আমি আমার চোখ বন্ধ করে একটা ডিউটির লিস্ট বানিয়েছি, সব কটাতে ঠিক দিয়ে দিয়েছি, আমি ভালো প্যারেন্ট, ব্যাপারটা এটা নয়। ইট বিগিনস উইথ এমপ্যাথি। এনি রিলেশনশিপ অন আর্থ, প্যারেন্ট চাইল্ড, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, টিচার স্টুডেন্ট, ভালো সম্পর্ক বিগিনস উইথ এমপ্যাথি। আমায় কতটা বোঝে, 100% কেউ বুঝবে না, কিন্তু তাও মানে একদম 0% বোঝাটা সব থেকে প্রবলেমেটিক। তাতে সে সবকিছু করলেও মাই হার্ট উইল বি এমপ্টি। ফিয়ার বেসড প্যারেন্টিং, বাবা মা কিছু একটা বলছে, ভয়ে করছি, মন চাইছে না তাও করছি, এবং তার থেকে একটা এনজাইটি বা ডিপ্রেশন ক্রিয়েট হওয়া। বা এই প্যারেন্টিংটা ঠিক কতদিন একটা বাচ্চাকে ভালোভাবে বড় করে তুলতে লাস্টিং করে, বা লং লাস্টিং এ কি কি প্রবলেম হতে পারে? খুব খারাপ পৃথিবীর, মানে not a good way of parenting, of course. Fear-based anything, fear-based any monitoring is not great. Emotionally not great. আমি মানে অপারেশনাল রেজাল্টে কি পাচ্ছে সেখানে যাচ্ছি, ইমোশনালি নট গ্রেট। ফিয়ার বেসড প্যারেন্টিং মানে
তুমি একটা অ্যাংজাইটির পেশেন্ট তৈরি করছো, সে সবসময় অ্যাংশিয়াস, সে বাবা মায়ের থেকে অ্যাংশিয়াস, অলওয়েজ ওয়াকিং অন দ্য এক্সেল। এই কিছু বললাম এই বললো, এই কিছু বললাম, তার ভেতরটাতে এটা হয়ে আছে, এই কিছু বললাম এই শুনতে হবে, এই কিছু করলাম এই শুনতে হবে। দ্যাট দিস ইজ ফেয়ার বেসড প্যারেন্টিং। দিস ইজ দ্য লাস্ট অর মানে ইটস আ প্যারেন্টিং স্টাইল দ্যাট উড বি ডিসকার্ডেড। এবার বাবা মায়ের অনেক সময় বলে ওকে ভয় না দেখালে করবে না, কারণ আপনি হয়তো সেই ধৈর্যটা লুজ করে ফেলছেন। ভয় না দেখিয়েও যেখানে করানো যায়, ভয় দেখিয়ে করানোটা ইজ অ্যাবসলিউটলি নট আইডিয়াল। একদম ছোট্ট যখন মানে ভীষণ চঞ্চল বাচ্চা ধরো বদমাইশি করছে, গাছে উঠছে, লাফাচ্ছে, তখন আমি একটু ধমকালাম, এটা ফিয়ার বেসড প্যারেন্টিং নয়। কিন্তু একটা মানুষ সবসময় অ্যাংশিয়াস হয়ে আছে, কিছু করলেই কিছু একটা শুনবো, এটা করলেই এটা শুনবো। এবং আমার মনে হয় এটা যে কোনো জায়গাতেই, যে কোনো মানে অফিসের বসও যদি ওই ফিয়ার দেখিয়ে তোমার চাকরি চলে যাবে, ওইখানে ট্রান্সফার করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো, রিলেশনশিপে এটা করলে ছেড়ে চলে যাবে, ওটা করলে ছেড়ে চলে যাবে, না অফকোর্স নট, অফকোর্স নট। মেয়েদের পোশাক নিয়ে তো ভীষণ চর্চার একটা বিষয় এটা, এবং সবসময় এটা বলা হয় যে এদের পোশাকগুলো প্রভোকেট করে, এই করে সেই করে, এতে অ্যাকচুয়ালি কারা ইনসিকিউরড? ওরে বাবা, আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্য নেক্সট মমতা শঙ্কর, আই ডোন্ট ওয়ান্ট টু বি টার্গেটেড। ওরকম একজন মানুষকে তো মানুষ ছাড়েনি, আমি তো একটা ছোট্ট মানে চুনোপুটি। যাই হোক, আমার যখন কিছু ভালো না লাগার বলার স্বাধীনতা আছে, বা কিছু ভালো লাগার বলার স্বাধীনতা আছে, মানে ধরুন কেউ প্রভোকেটিভ পোশাক পরেছেন, আমার ভালো লাগছে, দারুণ ব্যাপার, আমি বললাম। সেরকম আমার যদি ভালো না লাগে সেটাও তো আমি বলতে পারি। যেমন কারোর পড়ার বা না পড়ার চয়েস আছে, আমার ভালো লাগার বা না লাগার চয়েস আছে। আমি কোনো অবজেক্টিভ মন্তব্য করছি না, এটা পড়া উচিত নয়, ওটাই পড়া উচিত না, অফকোর্স না, এরকম কিচ্ছু নেই পৃথিবীতে। কিন্তু আমি এটা বলতেই পারি যে আমার ওটা পড়লে না আমার ঠিক ভাল লাগে না, আমার ওটা পড়লে ভাল লাগে, এটা সবসময় বলা যায়। এবং আজকালকার দিনে আমি দেখেছি ছেলেদের ক্ষেত্রে তারা কমেন্ট করতে ভয় পায়, মানে কমেন্ট নয়, যে এটা ভাল লাগছে না, এটা করিস না, এটা বলতে তারা ভয় পায়, যে ওরে বাবা বললেই তো এক্ষুনি নারী স্বাধীনতার কথা বলবে। ভালো না লাগাটা সবসময় প্রকাশ করা যেতে পারে, সবসময় যে সবকিছু ভালোই লাগবে তার তো কোনো মানে নেই। যেরকম তার কিছু পড়া বা না পড়ার চয়েস আছে, কারোর কিছু ভালো লাগা বা না লাগারও চয়েস আছে। আমি কোনোটারই পক্ষে নই, কোনোটারই বিপক্ষে নই, কিন্তু ভালো লাগা বা না লাগাটা আমি খুব, সেটা আমার মনে হয় একটা ব্যক্তি স্বাধীনতার জায়গা। যেরকম কিছু নারী স্বাধীনতাই যদি বলি, যেরকম কি পড়বো কি না পড়বোটা ব্যক্তি স্বাধীনতা, তোমার ভালো লাগছে বা ভালো লাগছে না বলাটাও ব্যক্তি স্বাধীনতা। এইটা রেসপেক্ট করা উচিত। সবাইকে সবকিছু ভালো নাই লাগতে পারে। আরেকটা বিষয় বর্তমান সময়ের সম্পর্কগুলোর মধ্যে দেখা যায়, আমি বারবার বর্তমান সম্পর্ক বলছি কেন কি, আমি এখন এগুলোকে অবজার্ভ করতে শুরু করেছি বেসিক্যালি, কারণ কি আমি যখন এইটুকুনি ছিলাম তখন তো আর আমি এগুলো করিনি। হ্যাঁ, তো এবার বিষয়টা যেটা হচ্ছে যে অ্যাটাচমেন্ট বিষয়টা বারবার উঠে এসছে। আমার বন্ধু বান্ধবদের যখন রিলেশনশিপগুলো দেখেছি, ওগুলো থেকে হয়তো কোনো একটা জিনিস কষ্ট দিচ্ছে, অ্যাটাচড, কিন্তু ওগুলো থেকে বেরোতে পারছে না। তো এই অ্যাটাচমেন্টটা কি কোনো জায়গাতে প্যারেন্টিং এর উপরে ডিপেন্ড করছে, বা কিভাবে সেটা তৈরি হচ্ছে? এই যে কষ্ট দিচ্ছে, বেরোতে পারছি না, এটাকে ট্রমা বন্ড বলা হয়, হয়তো শোনা থাকবে, প্রচুর কথা হয় এখন এটা নিয়ে। একদম প্যারেন্টিং এর উপর ডিপেন্ড করছে। যেরকম আমি বলছি, ধরো তুমি কোনোদিন পৃথিবীতে মাইক দেখোনি, একটা জিনিস একদিন দেখলে পড়ে আছে, তুললে অমুক বলে দিল যে এটাকে মাইক বলে, তুমি চিনলে এটা মাইক। তুমি কোনোদিন ফুল দেখোনি, একটা ফুল দেখলে লোকে বললো আচ্ছা এইটা ফুল, তোমরা চিনিয়ে দিল, তুমি বলে আচ্ছা ফুল জিনিসটা এরকম হয়। সেরকম বাবা মা তোমাকে যেরকম ভাবে অ্যাটাচ করতে শেখাবে, যেভাবে তোমার সাথে অ্যাটাচমেন্ট তৈরি হবে, তুমি সেটাকে অ্যাটাচমেন্ট বলে চিনবে। পেরেন্টস আর দ্য প্রাইমারি বন্ড। প্যারেন্টসদের সাথে আমাদের প্রাইমারি সম্পর্কটা তৈরি হয়। পেরেন্টস বা কেয়ার গিভার হিসেবে যে থাকবে, এখন তো সবসময় পেরেন্টসরা প্রাইমারি কেয়ার গিভার হয় না, অনেক সময় গ্র্যান্ড প্যারেন্টসরা প্রাইমারি কেয়ার গিভার হয়। প্রাইমারি কেয়ার গিভার যে থাকবে তার সাথে মানুষের যে অ্যাটাচমেন্টটা তৈরি হবে, মানুষ সেইটাকে অ্যাটাচমেন্ট বলে চিনবে, যে আচ্ছা অ্যাটাচমেন্ট এরকম হয়, কারোর সাথে ভালোবাসা তারা এরকম দেখতে লাগে, এটাকে ভালোবাসা বলে। এবার এই যে ভালোবাসা এরকম দেখতে লাগে, আমার একটা আইডিয়া তৈরি হলো, সেটা যদি ভালো দেখতে লাগে আমি সব জায়গায় ওই সম্পর্ক খুঁজবো, ভালো দেখতে লাগে সম্পর্ক খুঁজবো। এটা যদি ট্রমাটিক দেখতে লাগে আমি সব জায়গায় ট্রমাটিক সম্পর্ক খুঁজবো। এবার যদি অ্যাবিউসিভ দেখতে লাগে
ডমিনেটিং দেখতে লাগে, আমি সব জায়গায় ডমিনেটিং সম্পর্ক করছি। তো আমার ফার্স্ট ইন্ট্রোডাকশন টু অ্যাটাচমেন্ট যেরকম হবে, আমার ট্রেনিং অফ অ্যাটাচমেন্ট, তারপরে ট্রেনিং আসছে, ট্রেনিং অফ অ্যাটাচমেন্ট যেরকম হবে, আমার আইডিয়া অফ অ্যাটাচমেন্টটাই সেটা তৈরি হয়ে যাবে। তারপর আমি সেইটাই খুঁজে বেড়াবো, কনসিয়াসলি না খুঁজলেও আমার নার্ভাস সিস্টেম সেদিকে অ্যাট্রাক্টেড হবে। আমার বন্ধুদের অনেক সময় বলতে শুনি, বা ধরো আমার ঠিক পরবর্তী আমার যে ছোট ছোট ভাই বোনগুলো রয়েছে তাদের কাছ থেকে এটা বলতে শুনি যে বাবা মায়েদের সাথে খুব বেশি একটা কানেকশন ফিল করে না, ওদের সাথে ধরো কিছু একটা কথা শেয়ার করতে পারছে না, হয়তো খুব ভালো সম্পর্ক, সম্পর্ক খারাপ নয়, কিন্তু তাও একটা ফিল নেই, একটা কানেকশন নেই। এই ব্যাপারটা কিভাবে ডিল করবে? নাই করতে পারে। প্রথমত এই যে বাবা মাকে বন্ধু হতে হবে, হয় না, সবাই হয় না, সব বাবা মা বন্ধু হতে পারে না, হওয়ার দরকারও নেই। হার্মফুল না হলেই হলো। বাবা মাকে সব কথা শেয়ার করতে পারি না, করতেটা কে বলেছে? কে বলেছে পৃথিবীতে বাবা মাকে সব কথা বলতে হবে? কোন ম্যানুয়ালে, কোন শাস্ত্রে লেখা আছে? করতে হবে না বাবা মাকে সব কথা শেয়ার। যেটাতে কমফোর্টেবল, যতটুকুতে কমফোর্টেবল ততটুকুই শেয়ার করো, কিন্তু এটা অ্যাকসেপ্ট করো যে আমার বাবা মায়ের সাথে এর বেশি শেয়ার করার মতন জায়গা নেই। নেই তো নেই। এবার সেটা যদি তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়, বা আরো যদি কিছু লুপহোলস থাকে সম্পর্কে, সেইটা ইজ আ ম্যাটার অফ ডিসকাশন, গ্রেটার ডিসকাশন। কিন্তু বাবা মায়ের সঙ্গে শেয়ার করতে পারি না, হতেই পারে। সব বাবা মায়ের সাথে সব সন্তানের সম্পর্ক একরকম। আমি আগেই বলছি, there is no template, there is no manual যে এরকমটা হলে আইডিয়াল। হতে পারে, ঠিক আছে, ইটস ওকে। কিন্তু এই ওকেটার অ্যাকসেপ্টেন্সটা এখানে ইম্পর্টেন্ট। এই কেন পারি না খুব কষ্ট হচ্ছে, আরে কষ্ট হওয়ার কিছু ব্যাপার নেই, হতেই পারে তোমার বাবা মায়ের সঙ্গে সেই সখ্যতাটা হয়নি, দুজনের দিক থেকেই হয়। পারি না করতে হবে না শেয়ার, অন্য কারোর সঙ্গে শেয়ার করো, যেখানে পারবে, যেখানে কমফোর্টেবল সেখানে শেয়ার করো। সব কথা যে বাবা মাকে শেয়ার করতেই হবে এর কোনো মানে নেই। এখনকার সময়ে সোশ্যাল মিডিয়া তো একটা বড় হাতিয়ার, বড় প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তো এইখানে প্রায় সবই নানা রকমের ভিডিও আসে, প্যারেন্টিং নিয়েও ভিডিও আসে, এগুলো সবাই দেখছে। কখনো কখনো এগুলো ভুলভাবেও চালিত হয়ে যাচ্ছে, এইটা নিয়ে যদি একটু কথা বলো। এটা না সব কন্টেন্টের ক্ষেত্রে যা, এই কন্টেন্টের ক্ষেত্রেও তাই। ভুল জিনিস থাকবে না, আচ্ছা, কিছুদিন থাকবে, তারপর হারিয়ে যাবে। মানুষ খুব ইন্টেলিজেন্ট, এবং সবাই যারা ভিডিও করছেন, মানসিক বিষয়গুলো এরকম, কথা সবাই বলতে পারে, সবাই বোঝে প্রেম কি, সবাই বোঝে সম্পর্ক কি, এবং সত্যি বোঝে, সমস্যা নেই। অনেকে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, অসাধারণ জীবন নিয়ে কথা বলেন, অসাধারণ সম্পর্ক নিয়ে কথা বলেন, সত্যি বলেন, বাস্তব। অনেকে প্রচুর ডিগ্রি আছে, তারা এমন কথা বলেন একদম ভালো লাগে। ইটস অ্যাবসলিউটলি ট্রু। ভুল জিনিস থাকবে না, ভুল গান থাকবে না, ভুল কবিতা থাকবে না, ভুল কন্টেন্ট, খারাপ কন্টেন্ট থাকবে না। মানুষ খুব ইন্টেলিজেন্ট, মানুষ ভালোটাকেই প্রিজার্ভ করে রাখে। এটা হয়েছে বলে এতদিন ধরে চলছে আমাদের সব। এই পডকাস্টটা থাকবে হোপফুলি, এন্ড ইউ আর ডুইং গ্রেট। কেন থাকবে না? ব্রেকআপ পেইন আর চাইল্ডহুড ট্রমা, এই দুটোর মধ্যে একদম থিন একটা লেয়ার রয়েছে, একটা ডিফারেন্স রয়েছে। এই ডিফারেন্সটা যদি একটু বোঝাও আমাদেরকে। এটা দারুণ প্রশ্ন, আই লাভ দিস কোয়েশ্চেন। যাদের প্রচন্ড চাইল্ডহুড ট্রমা রয়েছে তাদের ব্রেকআপ খুব একটা এফেক্ট করে না। ছোটবেলায় ছোটবেলাতেই আমি এইচএস দিয়ে দিয়েছি, তারপরে কি কিন্ডারগার্টেনের পরীক্ষা দেব। বাবা মা সব থেকে ইম্পর্টেন্ট পিলার আমাদের জীবনে। পিলার আমি বলছি, তাদের সাথে আমার দারুণ সম্পর্ক হতে হবে বলছি না, না হলে আনফর্চুনেট, কিন্তু তারা পিলার, এটা বাস্তব। তারা আমাদের প্রোটেক্টর। বাবা মা একটা সন্তানের প্রোটেক্টর। সেইখানে যাদের সমস্যা হয়, অন্য সম্পর্কগুলোর ক্ষেত্রে প্রথমত তো সলিড বন্ড তৈরি হতে সময় লাগে। মানে তারা একটা সম্পর্কে থাকে, 10 বছর পরে গিয়ে বোধহয় সত্যি করে ট্রাস্ট করে। তার আগে অবধি তারা সবসময় একটা অ্যাংজাইটির মধ্যে থাকে যে বাবা মাকেই তো বিশ্বাস করতে পারিনি, অন্য কাউকে কি বিশ্বাস করবো। এটা একটা রিলিজিয়াসলি প্রবলেম হয়। যারা ডিফিকাল্ট চাইল্ডহুডের মধ্যে দিয়ে বড় হন, তারা সহজে কাউকে হয় ট্রাস্ট করতে পারেন না, নয় খুব সহজেই ট্রাস্ট করতে পারে, মানে অতি ট্রাস্ট করতে পারে। মানে ওই যে ফিল গ্যাপটা, ওটা যেন প্রকরণে ফিল করতে হবে, কাউকে একটা দিয়ে ফিল করতে হবে, হয় এটা হয়, নয়তো আছে সম্পর্ক, বন্ধু আছে, অমুক আছে, সবাই আছে, কেউ ভেতরে ঢুকছে না। কারণ আমি এমন একটা শিল্ড তৈরি করেছি, বাবা মা এমন একটা কষ্ট দিয়েছে যে আমি ওই কষ্ট তো আর জীবনে পাবো না, তো আমি একটা শিল্ড বানিয়ে নিয়েছি। তো জেনারেলি
আমি अगेन যেটা সংখ্যাগরিষ্ঠ ক্ষেত্রে যেখানে চাইল্ডহুড ট্রমা থাকে, ব্রেকআপ হবে, কষ্ট তো হবেই, বিট্রেয়ালের ফিল হবে, রাগ হবে, রিজেন্টমেন্ট বা খুব কষ্ট সব হবে। কিন্তু কিছু কিছু মানুষকে ব্রেকআপ যেভাবে খুব কষ্ট দিয়ে ফেলে, ভেঙে ফেলে, গুঁড়িয়ে ফেলে, যাদের চাইল্ডহুড ট্রমা রয়েছে কম হয়। কারণ আমি ওই বললাম ছোটবেলায় পিএইচডি হয়ে গেছে, আবার কষ্টের পিএইচডি করে ফেলেছে, তারপরে আর কি, তো মাধ্যমিক তো ছোট, ক্লাস 8-এর ফাইনাল। কিন্তু যে ক্ষেত্রে মোটামুটি একটা নর্মাল চাইল্ডহুড, কোনো ভয়ঙ্কর কষ্ট জীবনে কেউ পায়নি, কেউ ছেড়ে গেছে, কেউ কষ্ট দিয়েছে, এটা ছোটবেলায় ঘটেনি, ডেফিনেটলি ব্রেকআপ ডেভাস্টেড দেম, বিকজ ব্রেকআপ ইজ তাদের ক্ষেত্রে এবার কি হয়, আমি আমার প্রেমিককে ঠিক সেইভাবেই ট্রিট করেছি যেভাবে আমি আমার ফ্যামিলি মেম্বারদের করেছি। দে আর দ্য কনস্ট্যান্ট ইন মাই লাইফ। হোয়াট হ্যাপেন্স ইন আ রিলেশনশিপ, সে আমার জীবনে একটা কনস্ট্যান্টে পরিণত হয়। জাস্ট লাইক আমার মা কনস্ট্যান্ট, বাবা কনস্ট্যান্ট, আমার প্রেমিকা আমার কনস্ট্যান্ট, আমার প্রেমিক আমার কনস্ট্যান্ট। এই যখন ব্রেকআপ হয়, সে জীবনে জানতে পারে প্রথমবার, আচ্ছা যাকে কনস্ট্যান্ট ভেবেছি সেও ছেড়ে যেতে পারে। এই ইন্ট্রোডাকশনটা, এই পেনের ইন্ট্রোডাকশনটা প্রথমবার। সো জেনারেলি এক্ষেত্রে ব্রেকআপ কামস ডেভাস্টেটিংলি। আমরা কি এখনকার সময় কমিটমেন্ট করতে খুব ভয় পাই? রিলেশনশিপের কমিটমেন্টের কথা বলছি। আমি দেখেছি কর্মক্ষেত্রে রেসপন্সিবিলিটি নিতেও লোকজন ভয় পায়। যেহেতু আমি একটা ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করছি, দেখি যেখানে ক্লায়েন্টসরা আসছেন, হয়তো আমার একটু ইনভলভমেন্টে প্রবলেমটা সলভ হয়ে যাবে, বা আমি যদি একটু এটার মধ্যে একটু 2-3 দিন লেগে থাকি ওটা সলভ হয়ে যাবে, কোথাও না কোথাও ছেড়ে দে, দরকার নেই, মানে আমি কেন যে পরে এক্সট্রা করতে যাবো ওনাকে, এটা একটা হয়, আমি এটা লক্ষ্য করেছি। আর রিলেশনশিপে কমিটমেন্টের প্রবলেম তো রয়েছে, দুটো আলাদা আলাদা, একদম আলাদা বিষয়। রিলেশনশিপের কমিটমেন্ট একটু পরে আসছি, কাজের ক্ষেত্রে কমিটমেন্টের জায়গাতে আমি এটাই বলবো, এটা বরাবর জানো তো, রেসপন্সিবল এমপ্লয়ি যদি এতই সহজে পাওয়া যেত তাহলে তো সমস্যা থাকতো। কর্মক্ষেত্রে রেসপন্সিবিলিটি খুব কম লোক নেয়, ওই যে নেয় তার দুটো ভাগ্য হয়, এক হচ্ছে সে কলুর বলদে পরিণত হয়, সে সবকিছু করে অন্য লোকে ক্রেডিট নেয়, অথবা সে পৌঁছে যায় কোথাও একটা। রেসপন্সিবল, প্রোঅ্যাক্টিভ, নিজের থেকে কাজ করছি, আমি ঢুকলেই তো হয়ে যাবে, এই মানসিকতা, এটা এখনকার সময় আগেকার সময় বলে কোনো ব্যাপার নেই। আগেকার সময়ের সাথে এখনকার সময় ডিফারেন্সটা এটাই, আগেকার সময় একটা সার্ভিং মেন্টালিটি ছিল, সেটা এখন অনেকটা নেই, অ্যান্ড আই এম কমপ্লিটলি প্রো দ্যাট। অফকোর্স আমি কেন ওরকম সার্ভিং মেন্টালিটি থাকবে, দরকার নেই তার কোনো। কিন্তু এই ওনার্স নিয়ে, রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করাটা কোনো সময়কালের প্রবলেম না। 10 জনের মধ্যে একজনকেই তুমি এরকম পাবে, বাকি 9 জন লেট ব্যাকই থাকবে, যে আরে হয়ে যাবে, ও করে যাবে। তো এটা কোনো সময়ের সমস্যা নয়। আজকালকার দিনের মানুষ কমিট করতে ভয় পাচ্ছে কিনা, রিলেশনশিপের ক্ষেত্রে আসলে আমি এটাই বলবো যে এখন মানুষ কমিট করে দিলে না, মনে করে যে একটা অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেল, যা আর কিছু হবে না, জীবন শেষ, কত কিছু করতে পারতাম, কমিট করে ফেলেছি। এবার ইট ডিপেন্ডস অন ম্যান টু ম্যান, ভ্যারি করে, যে দে ওয়ান্ট দ্য প্লেফুলনেস অফ লাইফ, দে অ্যাপিয়ার টু কমিট। বাট যারা মনে করে যে না, আই ওয়ান্ট আ কনসিস্টেন্ট কোম্পানি, আ স্টেডি কম্প্যানিয়ন, আ স্টেবল রিলেশনশিপ, দে আর ফাইন উইথ কমিটমেন্ট। ইমোশনালি সেফ রিলেশনশিপ, এই বিষয়টা কেমন? ইমোশনালি সেফটির ওই আগেন ঠিক আমরা যেখানে আলোচনা করেছিলাম ছোটবেলা, ঠিক যেরকম এই যে এটা ফুল এরকম হয়, এটাকে ফল বলে, এটা চাঁদ, এইটাকে বলে ইমোশনালি সেফ রিলেশনশিপ। বাবা মা যদি ইমোশনাল সেফটি প্রোভাইড করে, খুব কম ক্ষেত্রে এই মানুষেরা লং স্ট্যান্ড আনসেফ রিলেশনশিপে যায়, মাঝে মাঝে যায় এক্সপেরিমেন্ট করার জন্য, যে এটা তো জানি না, এটা নতুন লাগছে, একটু দেখি ব্যাপারটা কেরম, ফিরে আসে, বুঝতে পারে ভালো লাগছে না, বুঝতে পারে এটাকে সেফটি বলে না, এটা বুঝতে পারে তারা নিজে থেকে, যে আমি তো এরকম বাবা মায়ের সঙ্গে ফিল করি না, এটা সেফ রিলেশনশিপ নয়, কিছুদিনের জন্য গেলেও ফিরে আসতে পারে। আচ্ছা, যারা ইমোশনালি আনসেফ প্যারেন্টিং এ বড় হয়েছে তারা ডিফারেন্সিয়েট হতে পারে, তাদের মনে হয় এরকমই তো হয়, এরকম হয় না। সো ইমোশনাল সেফটির আইডিয়াটাও যত তাড়াতাড়ি তুমি ইন্ট্রোডিউস করতে পারবে একটা বাচ্চাকে, সে যদি বাড়িতে ইমোশনাল সেফ এনভায়রনমেন্ট পায়, জেনারেলি সে খুব আনসেফটির দিকে লং স্ট্যান্ডে যায় না, মোটামুটি তারা একটা সেফ রিলেশনশিপই বেছে নেয় আগামীকালে। অনেক সময় এমন দেখা যায় যে নিজের যেটা মনের মধ্যে চলছে এইটাকে স্ট্যান্ড করানোর জন্য অনেক সময় বাবা মায়ের বিরুদ্ধে যেতে হয়, বা যাই, বা অনেক সময় যেতে গিয়ে ভাবি যে যাওয়াটা ঠিক হচ্ছে কিনা, এই বিষয়টাকে কিভাবে অ্যাড্রেস করবে? কারণ কি এইটা নিয়ে
ভীষণ জল্পনা কল্পনা, নিজের মধ্যে একটা নিজের সাথে যুদ্ধ চলতে থাকে, করব কি করব না। দারুণ ব্যাপার, একদমই তাই। এবং তার কারণ হচ্ছে পারমিশন নিতে হবে। যখন আমি ভাবছি যে বন্ধুর বাড়ি যেতে পারমিশন নিতে হবে, বন্ধুদের সাথে দীঘা গেলে পারমিশন নিতে হবে, তাহলে ডেফিনেটলি আমি এক্স পড়বো না ওয়াইব নিয়ে পড়াশোনা করব, তাতেও কিন্তু আমার মনে হয় পারমিশন নিতে হবে। ইটস আ ট্রেনিং গোয়িং অন। বাবার যদি ইচ্ছে থাকে আমি ইঞ্জিনিয়ারিং পড়ি, আমার যদি ইচ্ছে থাকে আমি বাংলা অনার্স পড়ি, আমি যেতে পারবো না, কারণ আমার মনে হবে যে আমার আমার অনুমতিটা নেই, বাবা সাপোর্ট করছে না। এবং বহু মানুষের জীবন এটাতে নষ্ট হয়েছে, দুটোতেই নষ্ট হয়েছে। মানে কখনো কখনো হয়তো পরে গিয়ে মনে হয় না বাংলা অনার্স না পড়ে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিংটা পড়লে সত্যি কাজে দিত। কিন্তু আমার কি মনে হয় জানো তো, জীবন ইজ নট অ্যাবাউট বিং সেফ অল দ্য টাইম। যতক্ষণ অতটা আনসেফ হওয়া যায় যত অব্দি আমি ব্যালেন্স করতে পারি। এটা খুব ইন্টারেস্টিং কথা, আমার মা বলেন যে ততটা উপরে ওড়ো যতক্ষণ ছায়াটা দেখতে পাচ্ছ নিজের। তো আমার মনে হয় যে নিজের দায়িত্ব নিয়ে নিজের জীবন নিয়ে যা ইচ্ছে এক্সপেরিমেন্ট করা খুব ইম্পর্টেন্ট। সেটা যতক্ষণ না নিজের ক্ষতি করছে, বাবা মায়ের ক্ষতি করছে, কারোর ক্ষতি করছে। জাস্ট বিকজ অ্যাপ্রুভাল নেই, আমি দেখলামই না ওই রাস্তাটা, আমি দেখলামই না কি হতে পারতো। তো নিজের জীবন তো সবসময় নিজে তৈরি করা উচিত, ইরেসপেক্টিভ অফ এনি অ্যাপ্রুভাল। এবং কেউ জানে না, বাবা মা জানে না যে আজকে আমার ছেলে মেয়ে ডাক্তারি পড়েও যে কিছু করতে পারবে। বহু ডাক্তারি পড়েও দে আর বেয়ারলি হ্যাভিং এনি প্র্যাকটিস, মেনি পিপল আর দেয়ার। বাবা মা তো ভালো চেয়েছিল ছেলে মেয়ে ডাক্তার হবে, কিন্তু এই ছেলে মেয়ে যদি অন্য কিছু করতো হয়তো তার নিজের চারে সে কোথাও পৌঁছে যেত, কেন কি ওটা নিজে থেকে করছে, নিজের ইচ্ছায় করছে। নিজেরটা যদি নিজেকে করতে হয় তাহলে এইটা আমাদের সবসময় মনে হয় কি যে ফেল করলে কি হবে, ফেল করলে বাবা মা এসে বলবে যে ওই যে আমি বলেছিলাম করিসনি। নিজের ডিসিশন তখনই নিজে নেওয়া যায় যখন নিজের ফেলিয়ারের ওনার্সটা নিজে নেওয়া যায়, যে আমি ফেল করলেও আমি বুঝে নেব। এই কনফিডেন্স যার আছে তার অসুবিধা। টেক দ্য ওনার্স অফ ইউর ফেলিয়ার। আমি এই জন্য সবসময় বলি টেক দ্য ওনার্স অফ ইউর ফেলিয়ার, নট অনলি সাকসেস। ফেল করলেও আমি বুঝে নেব, এইটা যদি থাকে ঠিক আছে। বাবা মা যদি নাও মত দেয় আমি ফেল করবো তো আমি দেখে নেবো। আমরা পডকাস্টটা একদম শেষ দিকে পৌঁছে গেছি, যেতে যেতে আমার দর্শকদের জন্য তোমার তরফ থেকে যদি কিছু কথা থাকে। কি খুব অদ্ভুত একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, জিওপলিটিক্যালি সবকিছু ভীষণ ওলট পালট হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে সম্পর্কগুলো ভীষণ অন্যরকম ভাবে বদলে বদলে যাচ্ছে। নিজের সাথে নিজের সম্পর্কটা ভীষণ ভালো করুন। আমি যেটা সবসময় বলি যে যেরকম আমরা কারোর থেকে ধার নেওয়া টাকায় যেরকম জীবন চালাই না, ধার নেওয়া ইমোশনেও জীবন চালাবো। ইমোশন, অন্য কেউ আমি ইমোশনাল সাপোর্ট দিচ্ছে, দ্যাট উইল বি ট্রিটেড লাইক এ গিফট। আমাকে দিচ্ছে, পেলে ভালো, কিন্তু না পেলেও আমার কাছে যেন আমার জন্য সাফিসিয়েন্ট ইমোশনাল সাপোর্ট থাকে, যেটাকে আমরা বলবো ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স। বি ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন টুডেজ টাইম। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, এবং আশা রাখবো আগামী দিনে তোমার সাথে আবারও বসার আমাদের সৌভাগ্য হবে, আবারও আমার দর্শকদেরকে তুমি সমৃদ্ধ করবে তোমার কথা। দর্শক বন্ধুদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ফিরবো নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা যারা এই পর্যন্ত পর্বটি দেখলেন, কোন বিষয়টি আপনাদের মনে সবচাইতে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।